আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? ভালো আছে স্যার, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে রোমান্টিসিজম অথবা রোমান্টিক লিটারেচারের পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করেছিলাম। ফাইভ ক্যারেক্টারিস্টিক্স, ফাইভ ফিচার্স অফ রোমান্টিসিজম। 5 আই, আপনাদের মনে আছে 5টা আই? জি স্যার। 5 আই: imagination, intuition, idealism, inspiration, individual। ওটা হচ্ছে আমাদের কিন্তু বেস, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যখনই আমরা রোমান্টিসিজম পড়বো এই জিনিসগুলো আর কি আমাদের মাথায় থাকবে। আমরা যাই আলোচনা করি কেন এই 5টা জিনিস সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে ইমাজিনেশন, কল্পনা শক্তি। মানে এই পিরিয়ডে আমরা যত কবি সাহিত্যিকদের দেখবো সবার মধ্যে ইমাজিনেশন পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এরপর নেক্সট আই, ইনটিউশন, ফিলিংস, যেটা সব সাহিত্যিকদের মধ্যে ইনটিউশন থাকতে হবে। আইডিয়ালিজম, সবার মধ্যে আদর্শবাদ থাকবে। ইন্সপিরেশন, সবাই ইন্সপিরেশন ছাড়া কোনো আর্টিস্ট তারা কাজ করতে পারবে না। ফাইনালি ইন্ডিভিজুয়ালিজম, মাইন্ড অফ ওয়ান পার্সন, আর্টিস্ট মাইন্ড। এই 5টা আই, 5 আই আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে সবসময় রাখবো। এই 5টা আই, 5 আই, এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের সব আলোচনা। আজকে আমরা এই জিনিসটা দেখবো যে এই সময়ে আমরা যত সাহিত্যিকদের পাচ্ছি, আজকে আমাদের ফোকাস হচ্ছে দ্য রোমান্টিক পোয়েটস, দ্য পোয়েটস হু বিলিভস ইন রোমান্টিসিজম, দ্য রোমান্টিক পোয়েটস। রোমান্টিক পিরিয়ডে আমরা অনেক কবি পাই, সবাইকে আমরা কভার করব না। মেজর পোয়েটস যারা যারা যাদের কন্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ তাদের নিয়ে আমরা বেশি ডিসকাস করব। স্যার স্লাইড গুলো দেখা যাচ্ছে না। দ্য রোমান্টিক পোয়েটস দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখানে স্যারের দুইটা আইডিয়া আছে। একটা আইডিতে স্যারের ভিডিও দেখা যাচ্ছে, আরেকটা আইডি ওপেন করলেই দেখা যাবে। না স্যার, আরেকটা আরেকটা আইডিতে ক্লিক করলেই দেখা যাবে। স্যারের দুইটা আইডি শো আচ্ছা, করছে। এখন 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 দেখা যাওয়ার কথা। জি স্যার, এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। এখন এখন দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। তো তাহলে আমাদের ফার্স্ট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য টপিক অফ টুডেস ক্লাস। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে আমরা রোমান্টিক পোয়েটদের নিয়ে আলোচনা করব। আমরা ফার্স্ট সেকেন্ড স্লাইডে যাই। জান্নাতুল দেখেন তো ফার্স্ট এই সেকেন্ড স্লাইড দেখা যাচ্ছে কিনা, জি স্যার, দেখা যাচ্ছে। একটু পড়বেন কাইন্ডলি। The first generation romantic poets: William Blake, William Wordsworth, and Samuel Taylor Coleridge. ওকে, আমরা প্রথমে যে 3জন কবিকে নিয়ে আলোচনা করব, দ্য ফার্স্ট 3 পোয়েটস উই আর গোয়িং টু ডিসকাস টুডে, আমরা তাদেরকে বলছি দ্য ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস। প্রথম জেনারেশন, প্রথম প্রজন্ম: উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ। আমরা সংক্ষেপে ডাকবো হচ্ছে ব্লেক। এটা কিন্তু ব্ল্যাক না, কালো সেই ব্ল্যাক বলা যাবে না, এটা হচ্ছে ব্লেক। ব্লেক, ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ। ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ। আমরা ব্লেককে দিয়ে শুরু করি। উইলিয়াম ব্লেক। সাকিব দেখা যাচ্ছে কি? জি স্যার। রাহাত দেখতে পাচ্ছেন আপনারা? উইলিয়াম ব্লেক। জি স্যার। জি আচ্ছা, স্যার। মাঝখানে লেখাগুলা মানে আমি হয়তো মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যাবে, কিন্তু আমি হেল্প করবো, আমি পড়ে যাবো, আপনারা মিলাবেন পরে।
আমাদের ফার্স্ট রোমান্টিক পোয়েট যাকে নিয়ে আমাদের আসল আলোচনা শুরু, উইলিয়াম ব্লেক। তার জন্ম হচ্ছে 1757 সালে। পলাশী যুদ্ধ যে বছর সেই বছর 1757। আর উনি মারা গেলেন হচ্ছে 1827, 1757 থেকে 1827। আচ্ছা পিঙ্কি, আপনি কি ফার্স্ট পয়েন্ট একটু পড়বেন কাইন্ডলি? সাহেলা, শারমিন, পিঙ্কি, প্লিজ ফার্স্ট স্লাইডটা একটু পড়বেন। শাহলিয়া খান, তিশা, ফার্স্ট পয়েন্ট একটু পড়বেন। তিশা, স্যার ফার্স্ট পয়েন্ট একটু পড়েন। স্যার আমি পড়বো। জি জি পড়েন। The most extraordinary literary genius of his age had practically no influence, hardly understood, an eccentric poet of pure fancy. থ্যাংক ইউ। আমরা এখন এটা একটু বোঝার চেষ্টা করি কি বললো। দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি লিটারেরি জিনিয়াস অফ হিজ এজ, তার সময়কার আমরা বলছি সবচেয়ে জিনিয়াস, সবচেয়ে প্রতিভাবান একজন কবি। মোস্ট এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ সাহিত্য প্রতিভার অধিকারী। দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি লিটারেরি জিনিয়াস অফ হিজ এজ, আমরা বলছি তাকে দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি, সবচেয়ে অসাধারণ। এবং হি ইজ অবভিয়াসলি আ জিনিয়াস পোয়েট। হ্যাড প্র্যাকটিক্যালি নো ইনফ্লুয়েন্স, অন্য কারো থেকে উনি ইনফ্লুয়েন্স ওইভাবে নেননি, মানে উনি উনার ইন্সপিরেশন, উনি কাউকে ফলো করেননি। হি ইজ হিজ ওন মডেল, হি ইজ হিজ ওন আইডিয়াল। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ব্লেক ইজ, এই যে পরে লেখা, হার্ডলি আন্ডারস্টুড, মানে উনাকে কেউ বুঝতে পারে না, ভুল বুঝে সবাই। ব্লেকের কথা কেউ বুঝতে পারে না। অ্যান এক্সেন্ট্রিক পোয়েট, এক্সেন্ট্রিক মানে হচ্ছে একটু যারা একটু খ্যাপাটে ধরনের, যারা একটু পাগলাটে, যারা একটু পাগলা তাদেরকে আমরা বলি হচ্ছে এক্সেন্ট্রিক, মানে মাথা নষ্ট পাবলিক যারা। আচ্ছা আপনারা একটু আপনাদের মাইকটা একটু মিউট করবেন, যারা এক কথা বলবেন না একটু মাইকটা মিউট করবেন। রাহাত ভাই, স্যার জি জি স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এক্সট্রিনসিক বলতে কি রুডও বুঝাচ্ছে? এক্সেন্ট্রিক বলতে আমরা পাগলা বোঝাই, পাগল একটু ম্যাড, মানে কি একটু মানে কি খ্যাপা। একটু রুড হওয়া বুঝাচ্ছে স্যার? রুড না, এখানে হচ্ছে ওই মানে ঘাড় তেরা কিছু পাবলিক থাকে না, তার ছিঁড়া পাবলিক থাকে না বলি আমরা। জি 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 স্যার, জি এক্সেন্ট্রিক বলতে তার ছিঁড়া বুঝে না, মানে জি। সাধারণ মানুষ তাকে বলে যে হচ্ছে পাগল, ও তো পাগল, ও কি। জি আচ্ছা রাহাত, দেখেন তো আপনার মাইকটা একটু মিউট করা যায় কিনা কাইন্ডলি, রাহাত। ওকে স্যার। আচ্ছা তাহলে আমরা বলছি তার যুগে সে সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি লিটারেরি জিনিয়াস। উনি কাউকে ফলো করতেন না, উনি নিজেই উনার আইডল। তবে উনাকে সবাই ভুল বুঝতো, উনার কথা সহজে কেউ বুঝতে পারতো না, এবং তাকে সবাই মানে তার ছেঁড়া পাবলিক বলে হিসেবে গণ্য করতো, মানে পাগল হিসেবে সবাই গণ্য করতো। হি ওয়াজ অ্যান এক্সেন্ট্রিক পোয়েট অফ পিওর ফ্যান্সি, মানে তার কথা সাধারণ মানুষ বুঝতে পারতো না, সম্পূর্ণ অন্য জগতের ভাষা। তার সেকেন্ড পয়েন্ট আমরা দেখি, সেকেন্ড বুলেট পয়েন্ট, সংস অফ ইনোসেন্স এন্ড সংস অফ এক্সপিরিয়েন্স। তার সবচেয়ে দুটো বিখ্যাত কবিতার বই, সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স। সংস অফ ইনোসেন্স এন্ড সংস অফ এক্সপিরিয়েন্স। ইনোসেন্স বলতে তো আমরা জানি পবিত্রতা, নিষ্পাপ। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা। একটা হচ্ছে নিষ্পাপ নিষ্পাপ যুগের গান, আর একটা হচ্ছে অভিজ্ঞ যুগের গান, মানে সংস অফ ইনোসেন্স। এটা হচ্ছে এমন একটা পৃথিবীর গল্প যেখানে সবাই ইনোসেন্ট, সবকিছু ইনোসেন্ট, সবকিছু নিষ্পাপ। আরেকটা পৃথিবীর গল্প উনি বলছেন, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, ম্যাচিউর।
reflected two widely different views of the human soul. আমাদের জীবনের দুটো অংশ, দুটো পার্ট। আমাদের জীবনে আমরা কখনো কখনো ইনোসেন্ট, কখনো কখনো এক্সপিরিয়েন্স। এই ইনোসেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা সাদা মনে বিশ্বাস করি, যা চোখে দেখা যায় তাই বিশ্বাস করা। আর এক্সপিরিয়েন্স মানে হচ্ছে সত্যিটা বোঝা, পর্দার আড়ালে, সারফেস লেভেলের গভীরে, রিয়ালিটি। সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট অফ ভিউ। একটা হচ্ছে আমাদের ইনোসেন্ট পয়েন্ট অফ ভিউ, যেখানে আমরা কাউকে সন্দেহ করি না, কারোর প্রতি কোনো অবিশ্বাস নাই। আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আমাদের যাদের অভিজ্ঞতা তারা আমরা জানি যে আমরা তো সবাইকে বিশ্বাস করতে পারি না, পৃথিবী অতটা সহজ না। উইলিয়াম ব্লেক উনি দুইটা পয়েন্ট অফ ভিউ, হি শোড আস টু পয়েন্ট অফ ভিউ, দুইটা দৃষ্টিভঙ্গি। একটা হচ্ছে ইনোসেন্ট দৃষ্টিভঙ্গি, আরেকটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ওনার এই দুই কবিতার বইয়ে দেখা যায় একই বিষয়বস্তু, সেটাকে আমরা দুইটা দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। নিষ্পাপ ইনোসেন্ট পয়েন্ট অফ ভিউ থেকেও দেখছি, আবার অভিজ্ঞ এক্সপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ থেকেও দেখছি। নেক্সট বুলেট পয়েন্ট, ওনার মেজর পোয়েমস, ওনার মানে সবচেয়ে বিখ্যাত কবিতাগুলো। রিয়াদ শুনতে পাচ্ছেন? রিয়াদ ধ্রুব, Yes, sir. আচ্ছা আপনি একটু কাইন্ডলি ওনার মেজর পোয়েম গুলো একটু পড়বেন। Major poems: The Evening Star, Memory, Night, Love, To the Muse, টু দ্য মিউজেস, Muses, Spring, Summer, The Tiger, The Lamb, The Cloud, and The Pebble. আচ্ছা এখানে দেখবেন দুইটা কবিতার নাম আছে, দ্য টাইগার, দ্য ল্যাম্ব। এই দুইটা হচ্ছে ব্লেকের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর মধ্যে দুইটা। দ্য টাইগার, দ্য ল্যাম্ব। ল্যাম্ব হচ্ছে ইনোসেন্টের প্রতীক, টাইগার হচ্ছে এক্সপিরিয়েন্সের প্রতীক। এটা আপনারা রোমান্টিক লিটারেচার 1 এই কোর্সটাতে আপনারা জি স্যার, পেয়েছেন বা রোমান্টিক পাবেন। লিটারেচারে পড়েছি, উইলিয়াম ব্লেকের সবগুলো হ্যাঁ, পড়া আপনাদের হয়েছে। আপনাদের সংস অফ যাদের ইনোসেন্স। জি স্যার। রোমান্টিক 1 যাদের ডান তারা তো অলরেডি জানেন, আর যারা এখনো করেননি তারা এটা পড়বেন। টাইগার, দ্য ল্যাম্ব। মানে টাইগার হচ্ছে দিস ইজ সিম্বল অফ স্ট্রেংথ, দিস ইজ দ্য সিম্বল অফ এক্সপিরিয়েন্স, সিম্বল অফ ফোর্স। আর ল্যাম্ব হচ্ছে দ্য সিম্বল অফ ইনোসেন্স। উনার এই কবিতার মধ্য দিয়ে উনি আমাদেরকে দেখাচ্ছেন যে এই পৃথিবীটাকে সবসময় এত সহজ চোখে দেখলে হয় না, আমাদেরকে সবসময় দুইটা চোখে দেখতে হবে পৃথিবীটাকে। ইনোসেন্ট পয়েন্ট অফ ভিউ থেকেও দেখতে হবে, আবার এক্সপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ থেকেও দেখতে হবে। আচ্ছা, ফোর্থ পয়েন্ট, ব্লেকস মিস্টিসিজম ইন হিজ ওয়ার্কস অফ মিডল লাইফ। হাতে কাগজ কলম থাকলে এই শব্দটা প্লিজ লিখে রাখেন, মিস্টিসিজম, MYSTICISM, মিস্টিসিজম। ব্লেকের ফিলোসফি যদি আমরা একটা শব্দে যদি ব্যাখ্যা করি, এটাকে আমরা বলতে পারি মিস্টিসিজম, মিস্টিসিজম। ওনার পাবলিশড পোয়েট্রি যেগুলো, ইউরিজেন, গেটস অফ প্যারাডাইস, ম্যারেজ অফ হেভেন এন্ড হেল, আমেরিকা, আর অবভিয়াসলি দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। লাস্ট ক্লাস অবশ্যই আপনাদের মনে আছে, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, এটা হচ্ছে রোমান্টিক মুভমেন্টে অনেক বড় একটা ইনফ্লুয়েন্স। উইলিয়াম ব্লেক উনি ফ্রেঞ্চ রেভলিউশনের উপরও ওনার লেখা আছে। অবভিয়াসলি এখানেও ফ্রেঞ্চ রেভলিউশনকে উনি ইনোসেন্ট এবং এক্সপিরিয়েন্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন। হিজ জেরুজালেম অ্যান্ড মিল্টন, তার দুটো কবিতার বই, একটা হচ্ছে জেরুজালেম, মিল্টন, এই দুটো, এগুলো টু অবসকিউর, মানে এগুলো বোঝা খুবই কঠিন, ভাষাগত দিক থেকে, বিষয়বস্তু দিক থেকে ভেরি অবসকিউর, মানে বোঝা যায় না, খুবই বিমূর্ত। টু হ্যাভ এনি লিটারেরি ভ্যালু, মানে ওই সময়ে তার জীবদ্দশায় তাকে কেউ কদর করতে পারে নাই। তার সময়ে তিনি যখন বেঁচে ছিলেন, যত ক্রিটিকরা ছিলেন তারা কেউ এটার অর্থ বুঝতে সক্ষম হননি, তারা যথেষ্ট শিক্ষিত ছিলেন না, দুঃখজনক। টু রিড এনি অফ দিস ওয়ার্কস, আমরা এই দুটা যদি যে কোনো একটা বুঝতে চাই, আমরা যদি ক্যাজুয়ালি পড়ি, যদি মন দিয়ে না পড়ি, যদি ভালো করে খেয়াল না করি, এটা পড়ার পরে আমরা বলবো সে তো পাগল, মানে সে যে লিখলো তার তো মাথা ঠিক নাই,
অসুস্থ, মানসিকভাবে অসুস্থ একজন মানুষ, তার লেখাগুলো এরকম অ্যাবসার্ড মনে হয়। তাকে সবাই বললো ট্রান্সেন্ডেন্টাল ম্যাডম্যান, মানে সে হচ্ছে এক্সট্রিমলি রিলিজিয়াস হয়ে যাওয়ার পর মানুষ যেরকম মানে একটু ফ্যানেটিক আচরণ করে সেরকম। ব্লেককে সবাই বলতে লাগলো ট্রান্সেন্ডেন্টাল ম্যাডম্যান, আ ম্যাড পারসন, পাগল। এখন একজন মানুষকে যখন আপনি পাগল বলবেন তখন আপনারা কিন্তু তার কথাগুলো আর মন দিয়ে শুনবেন না। আপনার মনে বলে আরে সে তো পাগল, তার কথা কি মূল্য, তার কথা শোনার কোনো দরকার নেই। মানে পাগল তার মানে আপনি ধরেই নেবেন যে তার কথার কোনো দাম নেই। উইলিয়াম ব্লেককে সবাই ধরেই নিয়েছিল বেটা পাগল, বদ্ধ উন্মাদ, তার কথা শোনার কোনো দরকার নেই, অর্থহীন কথা। কিন্তু এত বছর পরে আমরা উইলিয়াম ব্লেককে কদর করছি এবং আমরা এটা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে তার তার উনি বেঁচে থাকতে উনার কদর কেউ করতে পারে নাই। সবাই তাকে পাগল বলে ভয় পেত, ইগনোর করতো, অ্যাভয়েড করতো। কিন্তু এখন আমরা জানি উইলিয়াম ব্লেক is one of the greatest poets in English literature. Last point of this second slide. The study of Blake's song and his genius, an incomprehensible child who asked about the land of dreams. এটা কাগজ কলম থাকলে লিখে নেন। তাকে কেউ কেউ বলতো, সবাই তো ব্লেককে পাগল বলতো না, যারা কিছুটা বুঝতে পারতো তারা বলতো উইলিয়াম ব্লেক ইজ অ্যান ইনকম্প্রিহেন্সিবল চাইল্ড। ছোট বাচ্চারা যেরকম অর্থহীন কথাবার্তা বলে না, আরে ও তো বাচ্চা। উইলিয়াম ব্লেককে তারা বলতো ইনকম্প্রিহেন্সিবল চাইল্ড, মানে সে হচ্ছে অবুঝ, অবুঝ বালক। হু আস্কড অ্যাবাউট দ্য ল্যান্ড অফ ড্রিমস। উইলিয়াম ব্লেক উনি স্বপ্নের জগতের কথা বলতেন। উনার কবিতা যখন কেউ পড়তো তখন তার সামনে স্বপ্নময় একটা জগতের ছবি ভেসে উঠত। উইলিয়াম ব্লেক, তার মানে এখন আমরা সেই 5 আই, 5টা আই যদি মাথায় রাখি। নাম্বার 1 ইমাজিনেটিভ, ইমাজিনেশন। উইলিয়াম ব্লেক ওয়াজ ইমাজিনেটিভ, অবশ্যই। উনি প্র্যাকটিক্যালি উনার কনসিয়ান্স, উনার চেতনা সবসময় থাকতো স্বপ্নের জগতে। উইলিয়াম ব্লেকের মধ্যে আমরা ইমাজিনেশন পাই, উইলিয়াম ব্লেকের মধ্যে আমরা ইনটিউশন পাই, কারণ একটু আগে বললাম মিস্টিসিজম, মিস্টিক পোয়েট। উইলিয়াম ব্লেককে বলা হয় মিস্টিক পোয়েট, মরমী কবি। চেতনা, ইনটিউশন, তার মানে ব্লেকের কবিতায় আমরা ইনটিউশন পাবো। তারপর আইডিয়ালিজম। উইলিয়াম ব্লেক যখন ভিশন দেখছেন, ভবিষ্যতের কথা চিন্তা করছেন, উইলিয়াম ব্লেক স্বপ্নের মধ্যে একটা উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখতে পেতেন, তাহলে ওটা হচ্ছে আইডিয়ালিজম। উইলিয়াম ব্লেক honestly believes that it is possible to create a glorious life, একটা গ্লোরিয়াস জীবন যাপন করা সম্ভব, তাহলে আইডিয়ালিজম তার মধ্যে ছিল। ইন্সপিরেশন। উইলিয়াম ব্লেক took inspiration from dreams. উইলিয়াম ব্লেক took inspiration from intuition. উইলিয়াম ব্লেকের ইন্সপিরেশন সে নিজেই। কোথাও কোথাও পাবেন উইলিয়াম ব্লেক তার, উনি যখন ইয়াং, বয়সে যখন তরুণ, তখন উনি শেক্সপিয়ারিয়ান সং রাইটার, উইলিয়াম শেক্সপিয়ারের যুগে যারা গান লিখতেন তাদেরকে উনি ফলো করতেন। পরবর্তীতে উনি নিজেই নিজের আইডল, উনি নিজেই নিজের অরিজিনাল স্টাইলের প্রবক্তা, মানে উনার স্টাইলটা খুবই অরিজিনাল। কেউ বলতে পারবে না যে ব্লেক অমুককে কপি করছে, ব্লেক তাকে কপি করছে, তাকে কপি করছে। উইলিয়াম ব্লেক ইজ অরিজিনাল। ফাইনালি ইন্ডিভিজুয়ালিটি। উইলিয়াম ব্লেক অবশ্যই ইন্ডিভিজুয়াল, আ ভেরি ইউনিক ইন্ডিভিজুয়াল। আমরা একটু আগে বললাম যে উনি বেঁচে থাকতে উনার কদর কেউ করতে পারে নাই। উনি মারা যাওয়ার বহু বছর পর ক্রিটিকরা বলল সর্বনাশ, উইলিয়াম ব্লেক তো মহাজিনিয়াস। তাকে তার সময় মানুষজন পাগল বললেও এখন আমরা তাকে বলছি হি ইজ দ্য জিনিয়াস, হি ইজ আওয়ার টিচার, ওয়ান অফ দ্য গ্রেট জিনিয়াস রোমান্টিক পোয়েটস, ওয়ান অফ দ্য গ্রেট পোয়েটস অফ ইংলিশ লিটারেচার, উইলিয়াম ব্লেক। এখন উইলিয়াম ব্লেকের মধ্যে এই 5টা আই কিন্তু আছে, ইমাজিনেশন, intuition, idealism, inspiration, and obviously individuality. উইলিয়াম ব্লেক, স্যার এখানে, হ্যাঁ, স্যার এখানে যে ট্রান্সিডেন্টাল ম্যাডম্যানটা কি বোঝাচ্ছে? ট্রান্সেন্ডেন্টাল, ট্রান্সেন্ডেন্টাল মানে হচ্ছে ইহকাল পরকাল। দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড এন্ড দেন উই হ্যাভ আওয়ার নেক্সট ওয়ার্ল্ড। যখন কেউ পরবর্তী বর্তমান জগতে থেকেও তার অন্তরটা পরবর্তী জগতে চলে যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল পারসন।
মানে তারা হচ্ছে সবকিছু ভেদ করে চলে যায়, এই ইহজগৎ ভেদ করে। উইলিয়াম ব্লেকের কথাবার্তা এমন, মনে হতো সে এই জগতে নাই, সে ট্রান্সেন্ড করে সেই জগৎ থেকে ভেদ করে সে অন্য জগতে চলে গেছে এবং তার মাথা নষ্ট। তাকে আমরা বলছি ট্রান্সেন্ডেন্টাল ম্যাড ম্যান, ট্রান্সেন্ডেন্টাল ম্যাড পার্সন। মানে স্যার বেসিক্যালি উনি ওনার টাইমের চেয়ে ঊর্ধ্বে চিন্তা করতেন, অনেক বেশি অ্যাডভান্স ছিলেন, অ্যাডভান্স ঊর্ধ্বে চিন্তা না, অনেক বেশি অ্যাডভান্স, জি অনেক বেশি অ্যাডভান্স। কেউ কেউ উইলিয়াম ব্লেককে মানে বলে উনি মডার্ন, তার সময়ে উনি মডার্ন। এখন উইলিয়াম ব্লেককে আমরা আসলে অ্যাকচুয়ালি রোমান্টিক পোয়েট বলি না, যদিও ওনাকে আমরা বলি ওয়ান অফ দ্য সিনিয়র রোমান্টিক্স, বাট ওনাকে আমরা বলবো প্রি রোমান্টিক, প্রি মানে আদি রোমান্টিক। উইলিয়াম ব্লেক ইজ আ প্রি রোমান্টিক। পরবর্তীতে অনেকে স্বীকার করেন যে উনি শুধু প্রি রোমান্টিক না, উনি পোস্ট রোমান্টিকও বটে। মানে উইলিয়াম ব্লেকের যে জিনিয়াস, এটা সব জায়গায় বিস্তৃত। উইলিয়াম ব্লেকের পর আমরা নেক্সট স্লাইডে যাই। আপনারা প্লিজ একটু এনশিওর করেন নেক্সট স্লাইড দেখা যাচ্ছে কিনা। Yes, sir. জি স্যার দেখা যাচ্ছে। ইয়েস স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এরই মাঝে আপনারা আপনাদের নাম, আইডি, ব্যাচ, ওই এখানে যে মেসেজ আছে গুগল মিটের চ্যাট বক্স, এখানে আপনারা লিখে দিয়ে দেন নাম, আইডি, ব্যাচ, লিখে ফেলেছি যাতে স্যার। পরে আর সমস্যা না। স্যার স্লাইডটা দেখতে পাচ্ছি না। স্লাইড দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার এখানে তো প্রেজেন্টিং আসছে, একটু দেখেন। বাকিরা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। যারা দেখতে পাচ্ছেন না একটু ধৈর্য ধরেন, আসবে। আচ্ছা, আমাদের থার্ড স্লাইড, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। খুবই গুরুত্বপূর্ণ একজন কবি, ওয়ান অফ দ্য মোস্ট ডমিনেন্ট অ্যান্ড প্রমিনেন্ট রোমান্টিক পোয়েট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আমরা তাকে ওয়ার্ডসওয়ার্থ নামে ডাকবো। তার নামটা দেখেন বেশ ভালোই বড়, 10টা লেটার। ওয়ার্ডস ওয়ার্থ, WORD, ওয়ার্ড মানে শব্দ, এস শব্দমালা, WORTH, ওয়ার্থ মানে হচ্ছে মূল্য। মানে ওনার নামেরও কিন্তু একটা অর্থ আছে দেখবেন, মানে কথার মূল্য। ওনার ওয়ার্ডসওয়ার্থ শব্দটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে কথার দাম, শব্দের মূল্য। উনার জন্ম হচ্ছে 1770 সালে, 1770। মানে উনি ব্লেকের থেকে কত বছরের ছোট? ব্লেকের জন্ম হচ্ছে পলাশী যুদ্ধের সময় 1757 সালে, তার 13 বছর পরে, 13 ইয়ার্স জুনিয়র, 1770 সালে, 1770। লাস্ট ক্লাসে আমরা বললাম যে ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন, মানে মোটামুটি পিক, সবচেয়ে চূড়ান্ত অবস্থায় হচ্ছে 1789 সালে। মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বয়স যখন 18-19, তখন ফ্রেঞ্চ বিপ্লব চলছে ফ্রান্সে। ফ্রান্সে তখন বিপ্লব হচ্ছে। 18-19 বছরের একজন যুবক, তার রক্ত টকবক করে ফুটছে। তখনকার মানুষ কিন্তু পলিটিক্স এর প্রতি সবচেয়ে বেশি ঝোঁকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি খুবই 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 বেশি সাপোর্টার, অনেক বেশি আর্ডেন্ট, কঠিন সাপোর্টার ছিলেন ফ্রেঞ্চ রেভলিউশনের। উনি নেপোলিয়ন বোনাপার্ট, নেপোলিয়নের খুব অন্ধভক্ত ছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি একদম খুবই গভীর সমর্থক ছিলেন ফ্রেঞ্চ রেভলিউশনের, এবং উনি বিশ্বাস করতেন, ওনার হোপ ছিল, অ্যাসপিরেশন ছিল যে ফ্রেঞ্চ রেভলিউশন উইল চেঞ্জ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, পুরো দুনিয়া বদলে যাবে। ফ্রেঞ্চ রেভলিউশন হলে ফ্রান্স তো বদলাবে, ইংল্যান্ড বদলাবে, জার্মানি বদলাবে, ইটালি, আলটিমেটলি পুরো দুনিয়া বদলে যাবে। এরকম একটা স্বপ্ন ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্ট যখন দুনিয়ার সাথে বেইমানি করলো, সবার সাথে বিশ্বাসঘাতকতা করলো, ডিক্টেটরদেরকে মেরে নিজেই ডিক্টেটর হয়ে গেল, তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রচন্ড আঘাত পেলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এতটাই আঘাত পেলেন, যখন ফরাসি বিপ্লব ব্যর্থ হলো, ওয়ার্ডসওয়ার্থ এতটাই দুঃখ পেলেন যে উনি সব বাদ দিয়ে দিলেন। ওনার পড়াশোনা, লেখালেখি সব বাদ, উনি চুপ করে গেলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ রিয়েলি শকড। ফ্রেঞ্চ রেভলিউশন তাকে যে স্বপ্ন দেখিয়েছিল, উনি এত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন, আলটিমেটলি উনি আর নিতে পারেন নাই, এই বেইমানিটা উনি নিতে পারেন না।
উনি উনি আসলে সহ্য করতে পারেন, হি ওয়াজ রিয়েলি শকড। পরবর্তীতে আস্তে 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 উনি নিজেকে তুলে ধরেন, নিজেকে আস্তে আস্তে গড়ে তোলেন। কিন্তু উনি সেই যে ভাঙলেন, ওই যে পলিটিক্স থেকে তার বিশ্বাস উঠে গেল, উনি আর পলিটিক্স তার বিশ্বাস আনতে পারেননি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আমরা বললাম যে তার জন্ম হচ্ছে 1770-তে। ফার্স্ট বুলেট পয়েন্টটা যদি আমরা দেখি, ওয়ার্ডসওয়ার্থ পাবলিশড লিরিক্যাল ব্যালাডস ইন 1798 ইন পার্টনারশিপ উইথ কোলরিজ। আমরা ফার্স্ট জেনারেশনের আরেকজন গুরুত্বপূর্ণ কবি হচ্ছেন কোলরিজ। এই ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ এরা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একজন আরেকজনের খুব কাছের মানুষ ছিলেন। ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ এরা একসাথে হলেন এবং দুজনের লেখা একসাথে করে একটা বই পাবলিশ করলেন। এই বইটার নাম হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। আপনারা সবাই হাতে কাগজ কলম থাকলে লিখে ফেলেন, লিরিক্যাল ব্যালাডস খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই লিরিক্যাল ব্যালাডস। বানান হচ্ছে LYRICAL, লিরিক্যাল, BALLADS, ব্যালাডস, লিরিক্যাল ব্যালাডস। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। 1798 সালে, 1798 আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইয়ার। আপনি আর কিছু মনে রাখেন বা না রাখেন, 1798 এটা আপনার মাথায় রাখতে হবে। লিরিক্যাল ব্যালাড ওয়াজ পাবলিশড ইন 1798। লিরিক্যাল ব্যালাডস ওয়াজ পাবলিশড ইন 1798। এই ইয়ারটা অবশ্যই মাথায় রাখতে হবে। 1798 সালে ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ মিলে একটা বই পাবলিশ করলেন এবং এই বইটা হচ্ছে অফিসিয়ালি দ্য বিগিনিং অফ রোমান্টিক মুভমেন্ট। এই বই পাবলিকেশনের মধ্য দিয়েই ইংল্যান্ডে রোমান্টিক যুগের সূচনা হলো অফিসিয়ালি। এর আগেও ছিল, তবে 1798 থেকে এটা হচ্ছে অফিসিয়াল স্টার্টিং অফ রোমান্টিক পিরিয়ড। They published lyrical ballads in 1798. কিন্তু দুঃখজনকভাবে এই বই তখনকার কেউ কদর করলো না। লেখা আছে দেখেন, attracted no attention and was practically ignored. সাধারণ রিডাররা বলেন, কমন রিডার আর ক্রিটিকরা বলেন, তারা কেউ এই লিরিক্যাল ব্যালাডস এর দাম দিল না। তারা স্যার সবাই, ব্লেকের মতো। হ্যাঁ ব্লেকের মতো, মানে কেউই এই লিরিক্যাল ব্যালাডস কে গুরুত্ব দিল না। কেন গুরুত্ব দিল না, তার কারণ হচ্ছে ওই সময় কবিতা বলতে, কবিতার একটা রিজিড স্ট্রিক্ট স্টাইল থাকতে হতো। কবিতা হতে হবে একদম সফিস্টিকেটেড, ল্যাঙ্গুয়েজ হতে হবে খুবই সফিস্টিকেটেড, অর্ডিনারি কোনো ল্যাঙ্গুয়েজ দেয়া যাবে না, মানে নর্মাল কোনো কিছু বলা যাবে না। কবিতা হতে হবে সেই রকম কঠিন, সেই রকম সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজে লেখা, সেরকম বিশিষ্ট গ্র্যান্ড ফিচার, গ্র্যান্ড স্টোরি থাকতে হবে, মানে গ্লোরিয়াস টপিকের উপর লিখতে হবে। এটা ছিল স্যার, তখনকার আইডিয়া। হ্যাঁ বলেন। স্যার তাহলে তো এটাও নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের মতোই হয়ে গেল, রোমান্টিসিজম। আমি তো বলছি এটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের আইডিয়া, যে একদম সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ হতে হবে, গ্র্যান্ড গ্লোরিয়াস ইভেন্টের উপর কবিতা লিখতে হবে। এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ এটার বিরুদ্ধে ওনারা রিয়াকশন দিলেন। ওনাদের যে লিরিক্যাল ব্যালাডস, এটা লেখা ছিল একদম জনগণের ভাষায়, ইন আ ভেরি অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ। মানে ওনারা একদম সাধারণ চাষা ভুষারা যে ভাষায় কথা বলতো, নিম্নবিত্তরা যে ভাষায় কথা বলতো, একদম অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ। ওনারা কবিতা লিখলেন সেই একদম সাধারণ মানুষের ভাষায়। ওনারা কবিতা লিখলেন, বিষয়বস্তু ছিল একদম সাধারণ মানুষের জীবন, ভেরি অর্ডিনারি, মানে টোটালি নিও ক্লাসিক্যাল যে আইডিয়াল, ওনারা এটাকে বাদ দিয়ে দিলেন। ওনাদের লিরিক্যাল ব্যালাডস এর কবিতাগুলো ছিল হচ্ছে একদম সহজ ভাষায় লেখা, একদম রিটেন ইন অর্ডিনারি কমন ল্যাঙ্গুয়েজ। ওনাদের টপিক গুলো ছিল হচ্ছে আমাদের একদম সাধারণ মানুষের জীবনের গল্প, সাধারণ মানুষের জীবনের গল্প। এখন এই এই হওয়ার কারণে ক্রিটিকরা বললো, ধুর এটা কোনো কবিতা হলো, এর কোনো ভাষার কোনো জাত নাই, এর বিষয়বস্তুর কোনো ঠিক নাই, এটা কোনো কবিতাই না। ক্রিটিকরা এটা একদম বাদ দিয়ে দিল। রিডাররা তারা বললো, আরে কবিতা বলতে তো আমরা এটাকে কবিতা, এটা তো কোনো কবিতা হলো না, এটা তো আমাদের দৈনন্দিন জীবনের ভাষা, এটা তো আমাদের দৈনন্দিন এই ভাষায় কথা বলে, এটা আবার কবিতা কি? এই জন্য এটা ইগনোরড, ইট গেইন নো অ্যাটেনশন, ইট ওয়াজ প্র্যাকটিক্যালি ইগনোরড। লিরিক্যাল ব্যালেটকে সবাই ইগনোর করলো। বাট এখন আমরা
এতদিন পরে আমরা বুঝতে পারছি লিরিক্যাল ব্যালেড ইজ স্টিল রিগার্ডেড অ্যাজ দ্য ফাইনাল ট্রায়াম্ফ অফ রোমান্টিসিজম। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বই ছিল, এতটাই তীব্র একটা প্রতিবাদ। দিস ইজ আ গ্রেট রিয়াকশন। সেকেন্ড পয়েন্টে আমরা আসি, বুলেট পয়েন্ট। লিরিক্যাল ব্যালেড, এটার গুরুত্ব কি? ইট পোর্ট্রেট দ্য চার্ম অফ নভেলটি অফ থিংস অফ এভরিডে। আমাদের দৈনন্দিন জীবনের বিষয়বস্তু যেটা আমরা হয়তো ওইভাবে খেয়াল করি না, কিন্তু সেই সাধারণ বিষয় থেকেও অসাধারণ কবিতা লেখা যায়, সাধারণ বিষয় থেকেও অসাধারণ কবিতা লেখা যায়। ইউ ক্যান ক্রিয়েট অ্যান এক্সট্রাঅর্ডিনারি পোয়েম উইথ আ ভেরি অর্ডিনারি থিং। দ্য লাভলিনেস অ্যান্ড দ্য ওয়ান্ডার্স অফ নেচার, দ্য রিফ্লেকশন অফ দ্য লিভিং গড। ওয়ার্ডসওয়ার্থ বললেন যে কবিতা, ইট মাস্ট পোর্ট্রে দ্য লাভলিনেস অ্যান্ড ওয়ান্ডার্স অফ নেচার। প্রকৃতির প্রতিচ্ছবি ফুটে উঠবে কবিতায়। Poetry means this is the portrayal of loveliness and the wonders of nature. ওয়ার্ডসওয়ার্থের কাছে নেচার হচ্ছে the reflection of the living God. ঈশ্বর বাস করেন প্রকৃতিতে, ঈশ্বরের ছবি প্রকৃতিতে ফুটে ওঠে। So we must portray nature as it is. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি কবি হিসেবে প্রকৃতিকে এতটাই গুরুত্ব দিলেন, এতটাই জোর দিলেন যে তাকে সবাই বললো দ্য নেচার পোয়েট, প্রকৃতির কবি। ওয়ার্ডসওয়ার্থ মানেই হচ্ছে নেচার পোয়েট, দ্য পোয়েট অফ নেচার, দ্য নেচার পোয়েট। দেয়ার ইজ নান দ্যাট কম্পেয়ার্স উইথ হিম ইন দ্য ট্রুথফুলনেস অফ হিজ রিপ্রেজেন্টেশন। উনি প্রকৃতিতে যা দেখছেন অনেস্টলি, ট্রুথফুলি, অ্যাজ ইট ইজ ওটাকে পোর্ট্রে করতেন। No other poet ever found in such abundant beauty in common world. উনি সাধারণ ঘাস ফুল, সাধারণ একটা গাছ, সাধারণ নদী, উনি এত সুন্দরভাবে সেটাকে ফুটিয়ে তুলতেন। সাধারণ প্রকৃতির অনুষঙ্গ, প্রকৃতির অসাধারণ হিসেবে আমাদের চোখের সামনে ফুটে উঠত। আর কেউ তার মতো এভাবে পারেনি। No other poet ever found such abundant beauty in common world. এই সাধারণ দৈনন্দিন জীবনের পৃথিবীতে আমাদের হাতের কাছে এত সুন্দর থাকতে পারে। এই যে রবীন্দ্রনাথ বলেছেন না, দেখিতে যাই পর্বতমালা, দেখতে গিয়াছি শুনতে, দেখি নাই শুধু ঘর হতে শুধু দুই পা মিলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। মানে আমরা দূরের বিষয়বস্তু, গ্রেট জিনিসপত্র আমরা মাথায় নিয়ে রাখি, কিন্তু আমাদের হাতের কাছে এত সুন্দর আছে, আমরা চোখ মেলে দেখি না। ওয়ার্ডসওয়ার্থ সেই জিনিসটা বারবার বলছেন, আমাদের কাছের জিনিসগুলো আমাদের দেখা দরকার। উই শুড নোটিস, আমাদের অ্যাপ্রিশিয়েট করা উচিত, কারণ এক্সট্রা অর্ডিনারি থিংস মাইট কাম ফ্রম অর্ডিনারি থিংস। সাধারণ জিনিস থেকেই অসাধারণ জিনিস চলে আসতে পারে। ওনার কবিতা লাইন্স রিটেন আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটন অ্যাবে, এই কবিতায় এক্সপ্রেসেস ওয়ার্ডসওয়ার্থ পোয়েটিক্যাল ক্রিড। উনি টিনটন অ্যাবে, এটা আপনারা কেউ কেউ পড়ে থাকতে পারেন, লাইন্স এটা আপনারা পড়বেন, সবাই পড়বেন, এটা আপনাদের সিলেবাসে আছে। টিনটন অ্যাবে নামক ওনার একটা কবিতা আছে, ওখানে উনি প্রকৃতিকে এত সুন্দর করে অ্যাজ ইট ইজ, পুঙ্খানুপুঙ্খ ভাবে, একদম লিটারালি, ট্রুথফুলি, তার রিপ্রেজেন্টেশনটা এতই অসাধারণ। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে ক্রিটিকদের কিছু আপত্তি আছে যে ওনার কিছু দুর্বলতা আছে। 4 নম্বর বুলেট পয়েন্টে দেখবেন লেখা, ওয়ার্ডসওয়ার্থ অ্যাবসলিউট সিম্পলিসিটি। ওয়ার্ডসওয়ার্থের কবিতা হচ্ছে অনেক বেশি সিম্পল। সিম্পল বলতে খুবই সিম্পল। বিউটি ইজ পোর্ট্রেড আনঅ্যাডর্নড, কোন রকম অলংকার ছাড়া, কোন রকম এক্সট্রা কোনো কিছু ছাড়া উনি সিম্পলি সবকিছুকে রিপ্রেজেন্ট করেন। অনেকের কাছে সিম্পল ভালো লাগে, কিন্তু যখন সবকিছুই সিম্পল তখন কিন্তু আমরা আর অ্যাপ্রিশিয়েট করতে পারি না। ওনার ম্যাক্সিমাম কবিতাই লেখা ইন এভরিডে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ, কারণ ওনার বিশ্বাস ছিল ইফ উই রাইট পোয়েট্রি ইন এভরিডে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ ইট উইল রিফর্ম পোয়েট্রি। কবিতাকে পুরো চেঞ্জ করে দেবে। কবিতা হওয়া উচিত দৈনন্দিন ভাষায়, ইন এভরিডে ল্যাঙ্গুয়েজ, এন্ড ইট শুড আপহোল্ড দ্য মোরাল ল। এই বিষয়ের উপর উনি যখন জোর দিলেন তখন তার লেখা হয়ে গেল, এই যে লেখা ওয়ার্ডসওয়ার্থ often so wooden and prosy. ওনার লেখা খুবই রসকসহীন হয়ে গেল, একদম বোরিং, গদ্যের মতো। ওনার কবিতা পড়লে মনে হয় যে গদ্য পড়ছে। মানে কবিতার যে আলাদা একটা মাধুর্য থাকে, একটা মেলোডি থাকে, মেলোডি, সফটনেস, এটা তার কবিতার মধ্যে নাই, মনে হয় রচনা পড়তেছে। মানে ক্রিটিকরা বলছে হিজ পোয়েট্রি ইজ সো প্রোজি,
কবিতা গদ্যের মতো, টেক্সটের মতো, অ্যাবসলিউটলি উইদাউট হিউমার, কোনো রকম হিউমার নাই, কোনো রকম হাসি, কোনো কৌতুক নাই, মানে একটা সময় গিয়ে খুবই বোর্ড লাগে যে ওয়ার্ডসওয়ার্থের কবিতা খুবই বোরিং। হি ইজ সেলডম গ্রেসফুল অ্যান্ড অনলি অকেশনালি ইন্সপায়ার্ড। হঠাৎ তার কবিতায় মাঝে মাঝে এক্সাইটমেন্ট পাওয়া যায়, একটু মানে এক্সুবেরেন্স, কবিতার মধ্যে মাঝে মাঝে উচ্ছ্বাস আমরা পাই, তবে সেটা খুবই বিরল, খুবই কম। বেশিরভাগ সময় তার কবিতা হচ্ছে খুবই রসকসীন। ওনার মেজর ওয়ার্ক দ্য প্রেলিউড, ওনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ক প্রেলিউড, PRELUDE, প্রেলিউড। প্রেলিউডের বিষয়বস্তু ছিল ট্রিটিং দ্য গ্রোথ অফ এ পোয়েটস মাইন্ড, একজন কবি কিভাবে বেড়ে ওঠে, দ্য ম্যাচুরিটি, আস্তে আস্তে কবি কিভাবে কবিতে পরিণত হয়, তার যে জার্নি অফ ম্যাচুরিটি, সে কিভাবে কবি হচ্ছে, এই জার্নিটা, দ্য ম্যাচুরিটি অফ পোয়েট, একজন কবির মনে ম্যাচুরিটি কিভাবে আসে এটা। আর দ্য রিক্লুজ, আরেকটা RECLUSE, রিক্লুজ, এটার বিষয়বস্তু ছিল ট্রিটিং নেচার, ম্যান অ্যান্ড সোসাইটি, উনি প্রকৃতি, মানুষ আর সমাজকে নিয়ে লিখলেন। এখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে আমরা 5I খুঁজে বের করি। নাম্বার 1, ইমাজিনেশন। আপনার মধ্যে যদি কল্পনা না থাকে তাহলে আপনি দৈনন্দিন অর্ডিনারি, একদম অর্ডিনারি যে বিষয়বস্তু আছে সেখানে কিন্তু আপনি আশ্চর্য হওয়ার উপাদান খুঁজে পাবেন না। সাধারণ কোনো কিছুতে অসাধারণ খুঁজে বের করতে হলে আপনাকে সেরকম কল্পনার চোখ থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ দ্যাট ইমাজিনেটিভ ফ্যাকাল্টি। আপনার কল্পনা শক্তি না থাকলে আপনি আসলে বুঝতে পারবেন না যে সাধারণ কোনো কিছু থেকে অসাধারণ কোনো কিছু বের করে নেওয়া সম্ভব। আপনার যদি কল্পনা শক্তি না থাকে তাহলে আপনি এটা তো রিয়েলাইজই করতে পারবেন না যে আমাদের দৈনন্দিন ভাষা, এভরিডে ল্যাঙ্গুয়েজ কুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ পোয়েম, কবিতার ভাষা হতে পারে। তারপর আমরা আসি ইনটিউশন, কনসেন্স, ফিলিংস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ উনি কবিতার সংজ্ঞাই দিচ্ছেন, পোয়েট্রি ইজ দ্য কালেকশন অফ ফিলিংস, কন্টিনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এটা আপনারা পরবর্তীতে এই সংজ্ঞাটা মুখস্থ করবেন। আপনারা অনেকেই জানেন, জানেন না? ওয়ার্ডসওয়ার্থ সংজ্ঞা দিলেন কবিতার, ওয়ার্ডসওয়ার্থের সংজ্ঞা মনে আছে না আপনাদের? সাকিব, জান্নাতুল, পিঙ্কি? Yes, sir. Spontaneous overflow of powerful feelings recollected in tranquility. মানে উনি কবিতার সংজ্ঞাই দিচ্ছেন, কবিতা হচ্ছে আমাদের ফিলিংস এর সামারি। তার মানে অবশ্যই এখানে ইনটিউশন আছে, ইজ ইন্সপায়ার্ড বাই ইনটিউশন। দেন আইডিয়ালিজম, একটু আগে এই যে লাস্টে যেটা পড়লাম, ওনার রিক্লুজ, ট্রিটিং নেচার, ম্যান, সোসাইটি। তারপর ফোর্থ পয়েন্টে ব্র্যাকেটে লেখা রিফর্মিং পোয়েট্রি অর আপহোল্ডিং দ্য মোরাল ল, এখানেও কিন্তু ওনার আইডিয়ালিজমের প্রভাব আছে। মানে কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ট্রাইং টু ডু সামথিং গুড, উনি চেঞ্জ করতে চাচ্ছেন, রিফর্ম করতে চাচ্ছেন। ইন্সপিরেশন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ইন্সপায়ার্ড বাই নেচার, প্রকৃতি হচ্ছে ওনার ইন্সপিরেশন। নেচার ইজ ওয়ার্ডসওয়ার্থস ইন্সপিরেশন, প্রকৃতি হচ্ছে ওনার ইন্সপিরেশন। Day to day, ordinary life, ordinary things, these are his inspiration. Finally, individuality. William Wordsworth, he has a strong individuality. উনি ইন্ডিভিজুয়ালিটির কদর দিচ্ছেন। উনি এই জন্যই বলছেন যে সাধারণ বস্তু থেকে আমরা অসাধারণ কোনো কিছু পেতে পারি। আপনি যদি একটা ইন্ডিভিজুয়ালের ভেতরে না ঢোকেন, আপনি যদি ইন্ডিভিজুয়ালিটি না কদর করেন, তাহলে তো আপনি অসাধারণ কোনো কিছু বের করতে পারবেন না। তার মানে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মধ্যে কিন্তু এই 5টা এলিমেন্টই পাচ্ছি: ইমাজিনেশন, ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্সপিরেশন অ্যান্ড বলেন লাস্টেরটা কি? Idealism. ইন্ডিভিজুয়ালিজম। Individualism. এখন আমরা কোলরিজের নাম তো অলরেডি চলে আসলো, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। স্লাইড নাম্বার 5, স্যামুয়েল টেইলর কোলরিজ। স্যামুয়েল টেইলর কোলরিজ অনেক লম্বা নাম, তবে আমরা শুধু মনে রাখবো হচ্ছে কোলরিজ, অ্যাটলিস্ট সংক্ষেপে আমরা ST কোলরিজ বলি। ST কোলরিজ, ST, স্যামুয়েলের S,
টেইলরের টি, ST কোলরিজ। কোলরিজ বানান হচ্ছে COLE, এখানে ইটা অনেকে ভুল করেন, ইটা বাদ পড়ে যায়, COLERIDGE, কোলরিজ, কোলরিজ, ST কোলরিজ। দেখেন ওনার জন্ম হচ্ছে 1772 সালে। তাহলে আমরা তুলনা করি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম ছিল 1770 সালে, আমাদের ব্লেকের জন্ম হচ্ছে 1757 সালে পলাশী যুদ্ধের সময়, 1757, তারপরে 13 বছর পরে জন্ম হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারও 2 বছর পরে, মানে কোলরিজ হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থের 2 বছরের জুনিয়র, 1772, আর উনি মারা যান 1834 সালে। কোলরিজ এন্ড স্যার ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ বল। স্যার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা মানে কথা ছিল যে নেচার হ্যাঁ নেচার নেভার বেট্রে আস, তো এখানে যে 5 আইসটা আছে এখানে, এটা কি ইন্সপিরেশন আর আইডিয়ালিজম কোনটার মধ্যে পড়ে? এটা নেচার ইনটিউশন, নেভার এখানে আপনি বেট্রে ইনটিউশন আস। পাবেন, আইডিয়ালিজম পাবেন, ইন্সপিরেশন পাবেন, মাঝখানে তিনটা, আচ্ছা তাই না? আপনি যখন বলছেন নেচার নেভার বিট্রেজ আস, কারণ প্রকৃতি আমাদের সাথে কখনো প্রতারণা করে না, এখানে আপনার আবেগ জড়িত, অবশ্যই আপনি আপনার স্পিরিট থেকে বলছেন, আইডিয়ালিজম, এন্ড ফাইনালি ইন্সপিরেশন, নেচার, নেচার থেকে ইন্সপায়ার। আচ্ছা আমরা কোলরিজে আসি। দেখেন কোলরিজ আমাদের পরবর্তী কবি। এই কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থ এই দুইজন মিলে কিন্তু মানে অফিসিয়ালি রোমান্টিক মুভমেন্ট চালু করলেন, যদিও তারা রোমান্টিক মুভমেন্ট ওনারা এই নাম দেন নাই, এই নামটা পরে দেওয়া হয়েছে লেটার, পরবর্তীতে, কিন্তু ওনারা রোমান্টিক মুভমেন্ট অফিসিয়ালি শুরু করে দিলেন। কোলরিজ, ফার্স্ট পয়েন্টটা পড়েন কেউ একজন। মারিয়া আহমেদ তামান্না। কোলরিজ। স্যার হ্যাঁ বলেন। আচ্ছা, আমি পড়ার জন্য মাইক অন করছিলাম। আচ্ছা পড়েন, সমস্যা নেই, পড়লেই হয়েছে একদম। Coleridge, a man of grief who makes the world glad. দেখেন কত সুন্দর একটা কথা, কোলরিজ আ ম্যান অফ গ্রিফ। কোলরিজ, গ্রিফ মানে কি? স্যাডনেস, দুঃখ, উনি একজন দুঃখী মানুষ। দেখেন একটু আগে আমরা ওয়ার্ডসওয়ার্থ এর কথা বললাম, উনিও কিন্তু দুঃখী। হি ওয়াজ অলসো বিট্রেড, বিট্রেড বাই নান আদার দেন নেপোলিয়ন বোনাপার্ট। আমাদের যে কোলরিজ, উনিও একজন দুঃখী মানুষ, এরা সবাই দুঃখী আত্মা। আমাদের ব্লেক, উনিও দুঃখী ছিলেন, কারণ কেউ তাকে বুঝতো না, সবাই ভুল বুঝতো। ওয়ার্ডসওয়ার্থ, তাকেও কেউ কদর করতো না, সবাই বলতো তার কবিতা বোরিং, তার কবিতা এগুলো কবিতাই হয় না, উনিও দুঃখী। আলটিমেটলি কোলরিজ, উনিও একজন দুঃখী মানুষ। কোলরিজ আ ম্যান অফ গ্রিফ, আ স্যাড পারসন বাট হু মেক্স দ্য ওয়ার্ল্ড গ্ল্যাড। কিন্তু একজন দুঃখী মানুষ হয়ে কিন্তু উনি পৃথিবীকে আনন্দ উপহার দিয়েছেন। একজন দুঃখী মানুষ পৃথিবীকে আনন্দ দিচ্ছে। This is the specialty of Coleridge. Coleridge, a man of grief who makes the world glad. Okay, continue করেন সাকিব। The works of Coleridge can be divided into 3 classes: the poetic, the critical, and the philosophical, corresponding to the early, the middle, and the later periods of his career. আচ্ছা, তার ক্যারিয়ারে আমরা 3টা পার্ট দেখি, আর্লি, মিডল, লেটার। আর্লি পিরিয়ডে আমরা তাকে পাই হচ্ছে পোয়েটিক, কবিতা, মানে উনি কবিতা লিখেছেন হচ্ছে ওনার আর্লি ক্যারিয়ারে, তার ক্যারিয়ারের শুরুর দিকে আমরা পাচ্ছি কবিতা। মিডল, মাঝামাঝি উনি ক্রিটিসিজম পড়লেন, আপনাদের এটার সামনে কোলরিজের ক্রিটিসিজম আপনাদের টেক্সট আছে, সিলেবাসই আছে, পড়বেন। এন্ড ফাইনালি ফিলোসফিক্যাল, ওনার লাইফের একদম শেষের দিকে উনি ফিলোসফিক্যাল রাইটিং কিছু উপহার দিয়েছেন আমাদের। মানে ওনার লেখালেখি যদি আমরা দেখি তাহলে ওনার লেখা 3টা পার্ট, পোয়েটিক, ক্রিটিক্যাল, ফিলোসফিক্যাল, কিন্তু আমরা ফোকাস করব হচ্ছে তার লাইফের পোয়েটিক পার্টটা। অ্যাজ উই আর ট্রিটিং হিম অ্যাজ আ রোমান্টিক পোয়েট, এজন্য আমরা তাকে কবি হিসেবে ট্রিট করছি। থার্ড পয়েন্টটা দেখেন লেখা, স্টপফোর্ড ব্রুক। স্টপফোর্ড ব্রুক উনি একজন খুবই বিখ্যাত, খুবই প্রখ্যাত একজন ক্রিটিক, অনেক বিখ্যাত একজন ক্রিটিক।
ব্রুক, BROOK, ব্রুক বললেন, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা সবাই এটা ভালো করে দেখেন। All that he did excellently, উনি তো তার সেরা লেখা, might be bound up in 20 pages, মানে উনি সারা জীবনে মাত্র 20 পাতা কবিতা লিখেছেন। ওনার সব কবিতা যদি আমরা একত্রিত করি তাহলে 20 পাতার বেশি হবে না, 20 পেজেস, মাত্র 20 পাতা। বাট এখানে আন্ডারলাইন করেন, ইট শুড বি বাউন্ড ইন পিওর গোল্ড, কিন্তু যতটুকু লিখেছেন সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া যায় এরকম। মানে উনি উনার জীবনে লিখেছেন খুব কম, কোলরিজ তার জীবনে কবিতা লিখছে খুব কম, মাত্র 20 পাতা কবিতা। মানে উনার সব কবিতা একসাথে করলে হয়তো 20 পাতা হবে, কিন্তু এই 20 পাতা আপনাকে সোনা দিয়ে বাঁধায় রাখতে হবে। ইউ মাস্ট বাউন্ড হিজ 20 পেজ পোয়েট্রি ইন পিওর গোল্ড। উনি লিখেছেন কম, কিন্তু উনার লেখা অতুলনীয়। ওকে সাকিব, ফোর্থ পয়েন্টটা পড়েন। His poems, wherein we see his imagination bridled by thought and study, but still running very freely, may best be appreciated Kubla Khan, Christabel, and the Rime of the Asian Mariner, who one can only read and wonder at their melody, and at the uh, vague suggestions which they conjure up in the mind. ওকে, থ্যাংক ইউ। আমরা এটা তাহলে দেখি। এই পয়েন্ট একটু বড় আছে, এখানে বেশ কিছু পয়েন্ট আমরা লিখে রাখতে পারি ছোট ছোট করে। তার কবিতা, এই কোলরিজের কবিতা, এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে লেখা আছে ইমাজিনেশন, অলরেডি বাই ডিফল্ট আমাদের ফার্স্ট আই চলে আসছে, হিজ ইমাজিনেশন, একদম ফার্স্ট আই চেক, riddled by thought and study। ওনার ইমাজিনেশনের মধ্যে আমরা থটও পাচ্ছি, স্টাডিও পাচ্ছি। থটের সাথে কিন্তু ফিলিংস জড়িত, মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ইনটিউশন অ্যাজ ওয়েল, ইমাজিনেশন এন্ড ইনটিউশন, তার সাথে স্টাডি, বাট স্টিল রানিং ভেরি ফ্রিলি। ওনার যে বিখ্যাত কবিতা কুবলা খান, এটা আপনাদের অনেকের পড়া আছে, অনেকে পড়বেন সামনে। খান, ক্রিস্টাবেল, আর তার সবচেয়ে বিখ্যাত, তার গ্রেটেস্ট ওয়ার্ক দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, এটা আপনারা পড়বেন, রোমান্টিক ওয়ানে পড়বেন, দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার। এই তিনটা কবিতা যখন আমরা পড়ি তখন আমরা অবাক হয়ে যাই যে একটা মানুষের কল্পনা শক্তি কতখানি প্রখর হলে, ইমাজিনেটিভ পাওয়ার কতখানি স্ট্রং হলে একটা মানুষ এরকম কবিতা লিখতে পারে। Here we find amazing signature of deep imaginative power. One can only read them and wonder at their melody. এত চমৎকার তার ভাষা, এত সুন্দর ছন্দ, and at the vague suggestion which they conjure up in the mind. আমাদের মনে ছবি ভেসে ওঠে, আমরা অবাক হয়ে যাই। কোলরিজ, ওনার যে ইমাজিনেশন এতটাই ইউনিক যে আপনার চোখের সামনে একদম সিনেমার মতো ভেসে উঠবে, আপনার চোখের সামনে চমৎকার ভাবে ভেসে উঠবে, আপনি অবাক হয়ে যাবেন যে একটা মানুষ কিভাবে এত অদ্ভুত স্বপ্ন দেখতে পারে। ওকে জান্নাতুল, আপনি ওই 5 নাম্বার পয়েন্ট একটু পড়েন। লিমা, Christabel trembles with a strange, unknown horror, and so suggests the supernatural terrors of the popular historical novels. তারপরেরটা The Rime of the Ancient Mariner is Coleridge's contribution to the lyrical ballads of 1798 and is one of the world's masterpieces. আচ্ছা, এখানে তার দুইটা বিখ্যাত কবিতার কথা বলা আছে, একটা হচ্ছে ক্রিস্টাবেল। এই ক্রিস্টাবেল কবিতাটা পড়লে আপনি এখানে সুপার ন্যাচারাল, হরর, ভৌতিক কিছু এলিমেন্ট পাবেন। এখানে আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টস পাই, এবং উনার কবিতার সুপার ন্যাচারাল এলিমেন্টস এতটাই স্ট্রং, অনেকে কোলরিজকে বলে হচ্ছে সুপার ন্যাচারাল পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। একটু আগে আমরা ওয়ার্ডসওয়ার্থকে বললাম পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি। কোলরিজকে আমরা বলছি সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতের কবি, পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। মানে এখানে ভূতের বর্ণনা আছে,
ভৌতিক ঘটনার বর্ণনা আছে, মানে আপনার পড়লে ভয় লাগবে, গায়ে কাঁটা দিয়ে উঠবে। আননোন হরর trembles with strange supernatural fear. তারপর বলা আছে দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার, এটা তার আরেকটা বিখ্যাত কবিতা। ওই যে একটু আগে বললাম লিরিক্যাল ব্যালাডস পাবলিশড ইন 1798, ওই ওই বইতেই পাবলিশ করা। দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মাস্টারপিসেস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে একটা। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েমস অফ ওয়ার্ল্ড লিটারেচার ইজ দ্য রাইম অফ এনশিয়েন্ট ম্যারিনার। এখানেও আমরা পাই imagination, intuition, idealism, inspiration and individuality এর অপূর্ব সংমিশ্রণ। এখানে আমরা সুপার ন্যাচারাল এলিমেন্টস তো পাই। তাহলে কোলরিজকে আমরা বলবো হচ্ছে দ্য পোয়েট অফ সুপার ন্যাচারাল এলিমেন্টস। আর ওনার মধ্যেও আমরা 5টা আই খুঁজে পাচ্ছি। ইমাজিনেশন, ওনার স্ট্রং ইমাজিনেশন। নাম্বার 2 ইনটিউশন, ওনার যে স্পিরিট, উনি যেভাবে উইথ ফিলিংস এন্ড মেলোডি জিনিসটাকে বর্ণনা করছেন। তারপর আইডিয়ালিজম, কোলরিজের যে বর্ণনা এর মধ্যে আপনারা আইডিয়ালিজমও পাবেন, এই যে আপনার থট অর্ডার। তারপর ইনটিউশন, ইন্সপিরেশন পাবেন নেচার থেকে ইন্সপিরেশন। তারপর সুপার ন্যাচারাল এলিমেন্টস থেকে ইন্সপিরেশন, মানে একটু ভয় ভয় লাগবে, একটু মনের মধ্যে নাড়া দেবে, এটাও। তারপর ইন্ডিভিজুয়ালিটি, কোলরিজের মধ্যে আপনি ইন্ডিভিজুয়ালিটি পাবেন, অন্য সব কবিদের থেকে আলাদা। Coleridge is a unique poet, and obviously his individualism is one of the strong points to establish him as a romantic poet. তাহলে সেই হিসাবে আমরা কোলরিজকে রোমান্টিক পোয়েট হিসেবে এস্টাবলিশ করতে পারি। তাহলে আমাদের তিনজন, আমরা এই ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট যারা যারা ছিলেন, ব্লেকের মধ্যেও আমরা 5টা আই পেলাম, ওয়ার্ডসওয়ার্থের মধ্যেও আমরা 5 আই পেলাম, কোলরিজের মধ্যেও পেলাম। এদের মধ্যে ব্লেককে আমরা বলছি প্রি রোমান্টিক, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেইলর কোলরিজ, এরা দুজন মিলে অফিশিয়ালি রোমান্টিক পিরিয়ডের সূচনা করলেন। এরাই হচ্ছেন ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েটস। এখন আমরা যদি যাই দ্য সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েটস। আচ্ছা, আমরা লিস্টে আসি। রায়হান আছেন? এজএডএম রায়হান আমিন। জি স্যার। আচ্ছা, আপনি একটু পড়েন তো এই স্লাইডটা। The second generation romantic poets: George Gordon Lord Byron, Percy Bysshe Shelley, John Keats. ওকে, তিনজন কবি, তাদেরকে আমরা বলছি সেকেন্ড জেনারেশন, এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। জর্জ গর্ডন লর্ড বাইরন, সংক্ষেপে আমরা তাকে ডাকবো লর্ড বাইরন অথবা বাইরন ডাকবো, BYRON। তারপর পার্সি বিশ শেলি, BYSSHE, এটার উচ্চারণ হচ্ছে 20, 19-20 আছে না, সেই 20। পার্সি বিশ শেলি, আমরা তাকে ডাকবো শেলি, SHELLEY। এখানে আমরা আপনাদের বেশিরভাগ সময় যেটা ভুল হয় সেটা হচ্ছে এল এর পরে যে এক্সট্রা ই আছে, এল আর ওয়াই এর মাঝখানে, এটা অনেকে ভুলে যান, এটা ভুলবেন না। শেলি। ফাইনালি, লাস্ট বাট নট লিস্ট, জন কিটস। তাহলে বাইরন, শেলি, কিটস, বাইরন, শেলি, কিটস। ফার্স্ট জেনারেশন আমাদের ছিল ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ। সেকেন্ড জেনারেশন হচ্ছে বাইরন, শেলি, কিটস। ফার্স্ট জেনারেশন ব্লেক, Wordsworth, Coleridge. Second generation Byron, Shelley, Keats. Byron, Shelley, Keats. Let's read something about Byron. Raihan, please continue করেন তো এই স্লাইডটা। About Byron, one critic speaks of his splendid and impressible excellence of sincerity and strength. Another critics speak of his gaudy clarity, flare of brush, and big wishiness. আচ্ছা, এখানে এই পয়েন্টটা একটু কঠিন, আমরা একটু এটা ব্যাখ্যা করি। আচ্ছা, বাইরন সম্পর্কে, অ্যাবাউট বাইরন, ওয়ান ক্রিটিক স্পিক্স, একজন ক্রিটিক বলছে, একজন সমালোচক বলছে, স্প্লেন্ডিড, চমৎকার, ইমপেরিশেবল, যেটা কখনো ধ্বংস হয় না,
এক্সেলেন্স অফ সিনসিয়ারিটি এন্ড স্ট্রেংথ। একজন ক্রিটিক তাকে বলছেন একজন মানে অমর কবি, অসাধারণ কবি, তার চমৎকার লেখা। অ্যানাদার ক্রিটিক আবার আরেকজন বলছে, তাকে বলছে গডি শার্লাটানরি, মানে তার ক্যারেক্টার নিয়ে কোয়েশ্চেন করছে। সে হচ্ছে, তাকে বলছে চরিত্রহীন, ব্লেয়ার অফ ব্রাশ, মানে সে হচ্ছে রুড। বাইরনকে সে বলছে রুড, অভদ্র, এন্ড বিগ বাউ ওয়াও উইশনেস। বাউ ওয়াও মানে হচ্ছে শো অফ করা, মানে বাইরন অনেক বেশি শো অফ করতো। তো বাইরন ওই তার সময়ে মানে অনেক বেশি শো অফ করতো। এখনকার সময়ে ইনস্টাগ্রাম যুগে মানুষজন যেভাবে শো অফ করে না, লর্ড বাইরন সেই সময় অনেক বেশি শো অফ করতেন। জর্জ গর্ডন লর্ড বাইরন, তার জন্ম সালটা দেখেন 1788, 1788। আমাদের ওয়ার্ডসওয়ার্থের জন্ম কিন্তু 1770 সালে, মানে ওয়ার্ডসওয়ার্থের চেয়ে 18 বছরের জুনিয়র। তো বাইরন, ওনার জন্ম হচ্ছে 1788 সালে। বাইরন ইজ ওয়ার্ডসওয়ার্থের থেকে 18 বছরের ছোট, কোলরিজের চেয়ে 16 বছরের ছোট, এবং উনি মারা যান 1824 সালে। বাইরনের মৃত্যুটা হচ্ছে, উনি যুদ্ধে মারা যান। উনি গ্রিসের স্বাধীনতা যুদ্ধে করতে করতে উনি মারা যান। হি ডাইজ ইন লিবারেশন ওয়ার অফ গ্রিস, মেবি। আপনারা একটু চেক করবেন আমার তথ্য ঠিক আছে কিনা। সেকেন্ড পয়েন্টটা, হিজ পোয়েট্রি অফ ফার্স্ট পিরিয়ড, আমরা তার জীবনের প্রথম দিককার কবিতাগুলো জেনারেলি, সাধারণত, নট অলওয়েজ, শ্যালো অ্যান্ড ইনসিনসিয়ার ইন থট, মানে তার জীবনের প্রথম দিককার কবিতাগুলো অতটা বেশি আমরা ধরছি না। অ্যান্ড ডিক্লামেটরি অর বম্বাস্টিক ইন এক্সপ্রেশন, মানে কবিতাগুলো অনেক বাইরে থেকে দেখতে অনেক বেশি স্ট্রং মনে হয়, কিন্তু ডেপথ অতটা বেশি না। এখানে আমরা ব্র্যাকেটে পাচ্ছি লেখা, ভয়েসিং হিজ ওন ইগোইজম অ্যান্ড পলিটিক্যাল ডিসকন্টেন্ট অফ হিজ টাইম, মানে উনি অনেক লম্বা চওড়া কথা লিখতেন, অনেক বড় বড় কথা লিখতেন, যেগুলো শুনতেই শুধু ভালো লাগতো, কিন্তু ভেতরে অতটা বেশি সাবস্টেন্স, অতটা ডেপথ থাকতো না। কিন্তু পরবর্তীতে তার লেটার পার্ট, তার জীবনের পরবর্তী সময়ে উনি এক্সাইলে চলে যান। উনি নিজের দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে চলে যান, মানে উনি তার দেশের প্রতি কোনো আশা ভরসা আর তার নাই। তার মতে সব ধ্বংস, পলিটিক্স সব দূষিত, সব করাপ্টেড। উনি সব ছেড়ে নিজেই নিজেকে বনবাসে পাঠিয়ে দেন, স্বেচ্ছা নির্বাসন, এক্সাইল। উনি সব ছেড়ে ছুড়ে চলে যান। আফটার এক্সাইল, এই বনবাসে যাওয়ার পরে, এই নির্বাসনে যাওয়ার পরে, উই ফাইন্ড আ ডিসলিউশন ম্যান, একটা মানুষ যে হচ্ছে সবকিছু তার মোহভঙ্গ, মানে সব সব দেখা তার হয়ে গেছে, এখন তার কোনো কিছুর প্রতি মায়া নাই, ডিসলিউশন। হু রিকগনাইজেস হিজ ট্রু ক্যারেক্টার, এখন এখানে আমরা তার আরেকটা রূপ দেখতে পাচ্ছি। এর আগে আমরা তাকে দেখতে পেয়েছি খুব শো অফ করতো, খুব পপুলার ছিল। মনে রাখবেন, বাইরন হচ্ছে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পোয়েটস। উনি জীবদ্দশায় প্রচুর সম্মান পেয়েছেন। একটু আগে আমরা ব্লেকের কথা বললাম, ওয়ার্ডসওয়ার্থের কথা বললাম, কোলরিজের কথা বললাম, এরা কিন্তু কেউ তার জীবদ্দশায় সম্মান খ্যাতি পায় নাই। বাইরন কিন্তু খুব লাকি। বাইরন হচ্ছে ওই সময়ের সবচেয়ে ফেমাস পোয়েট, শুধুমাত্র নট ইন ইংল্যান্ড বাট ইন হোল ইউরোপ, গোটা ইউরোপে বাইরন একজন খুবই ফেমাস পোয়েট। এক্সাইলে যাওয়ার পরে হি ইজ আ ডিসলিউশন ম্যান, আগের মতো এখন আর শো অফ করেন না। এন্ড উই ফাইন্ড হিম আ সিনিক্যাল এন্ড পেসিমিস্টিক পারসন। উনার মধ্যে একটা নেগেটিভিটি সবসময় কাজ করতো, সিনিক্যাল, মানে সবকিছুতে উনি নেগেটিভিটি খুঁজে বের করতে পারতেন। সিনিক মানে আপনি একদম যে জিনিসটার মধ্যে কোনো পজিটিভিটি ছাড়া কিছু নাই, বাইরন সেটার মধ্যেও নেগেটিভিটি খুঁজে বের করতো। আর কি, পেসিমিস্টিক, হতাশা, সবকিছুর মধ্যে উনি হতাশার চিহ্ন দেখতে পেতেন। ইজ অ্যাট লিস্ট অনেস্ট ইন হিজ আনহ্যাপি আউটলুক অন সোসাইটি, এবং উনি সবকিছুকে ব্যঙ্গ করতেন, আ স্যাটিরিস্ট। অনেকে বাইরনকে বলে হচ্ছে আ স্যাটায়ার পোয়েট, আ স্যাটিরিস্ট পোয়েট, মানে উনি কবিতা দিয়ে সমাজকে ব্যঙ্গ করতেন, সমাজকে আক্রমণ করতেন। বাইরনের এই সমাজ, তারপর পলিটিক্স, রিলিজিয়ন, কোনো কিছুর প্রতি আস্থা ছিল না। উনি সবকিছুকে ব্যঙ্গ করতেন। উনার সব কবিতায় আমরা সেই ব্যঙ্গের ছাপ পাই, মানে সবকিছুকে উনি ক্রিটিসাইজ, মক করতেন। দ্য রিয়েল ট্র্যাজেডি অফ বাইরনস লাইফ ইজ দ্যাট হি ডাইড জাস্ট অ্যাজ হি ওয়াজ বিগিনিং টু ফাইন্ড হিমসেলফ। উনার লাইফের শেষ কাজগুলো অনেক চমৎকার। উনি দুঃখজনক ভাবে 1824 খুব অল্প বয়সে মারা যান। দেখেন, 88
আর 24, 12 প্লাস 24, 36। উনি 36 বছর বয়সে মারা যান। 36 years old, young person, such a young man with talent. মানে তার ভালো কাজগুলো যখন বের হয়ে আসছে, যখন তার সোনালী কাজগুলো বের হয়ে আসছে, তখনই উনি মারা যাচ্ছেন। ইটস এ গ্রেট ট্র্যাজেডি। উনার যে ক্যারেক্টার গুলো, বেশিরভাগ ক্যারেক্টার গুলো আমরা এখানে একটু যদি দেখেন, খেয়াল করেন, all his characters in his major work, তার যত বড় বড় কাজগুলো যদি আমরা দেখি, কেইন, ম্যানফ্রেড, দ্য কর্সেয়ার, গাইয়া আওয়ার, এরপরে যেটা এটা মনে রাখবেন, চাইল্ড হ্যারল্ড, ডন জুয়ান, এই দুটো আমি রেড মার্ক করে দিলাম, অ্যাটলিস্ট এই দুটো মনে রাখবেন, চাইল্ড হ্যারল্ড, ডন জুয়ান। এই দুটো হচ্ছে তার লাইফের সর্বশ্রেষ্ঠ কাজ। এখানে আমরা যে মেইন ক্যারেক্টার পাই, চাইল্ড হ্যারল্ড ন্যারেটিভ পোয়েম, এটা হচ্ছে কবিতার মধ্য দিয়ে উনি একটা গল্প আমাদের মধ্যে প্রেজেন্ট করছেন। ডন জুয়ান এটাও একটা কাহিনী, কিন্তু কবিতায় লেখা। এখানে যে মেইন ক্যারেক্টার গুলো আমরা পাই, দিজ আর টায়ারসাম রিপিটেশন অফ হিমসেলফ। উনি মেইন ক্যারেক্টার গুলোকে নিজের আদলে, নিজের ছায়া, নিজের মতো করে রিপ্রেজেন্ট করেছেন। কেমন? ভেইন, অহংকারী, ভেইন মানে হচ্ছে অহংকারী, VAIN, ডিসঅ্যাপয়েন্টেড, ফ্রাস্ট্রেটেড, সিনিক্যাল ম্যান। অহংকারী, depressed, frustrated, disappointed, and who finds no good in life or love or anything. Lord Byron, সে হতাশ, ডিপ্রেসড পারসন, কোনো কিছুতেই তার কোনো আশা ভরসা নাই, সবকিছুর মধ্যে উনি বিতৃষ্ণা, তিক্ততা খুঁজে পান। এই হচ্ছে বায়রন। বায়রনের মধ্যে আমরা ইমাজিনেশন পাই, হ্যাঁ, চাইল্ড হ্যারল্ড, এটার মধ্যে আমরা ইমাজিনেটিভ পাওয়ার পাই, ওনার কল্পনা শক্তি, ডন জুয়ানেও পাই। ওনার যে ইনটিউশনে এই যে আমরা দেখি যে উনি সবকিছুকে নিজের বিচার বুদ্ধি দিয়ে সবকিছু বিশ্লেষণ করছেন। এই যে বলছেন কোনো কিছুর প্রতি তার বিশ্বাস নাই, এই যে তার হেট্রেড, এই যে তার বিরক্তি, এটাও কিন্তু তার আবেগ। তার মানে তার মধ্যে আমরা ইনটিউশনও পাচ্ছি। তার লেখার মধ্যে আমরা উই ফাইন্ড ইনটিউশন, অবভিয়াসলি উই ফাইন্ড আইডিয়ালিজম। কোনো কিছুই ঠিক নাই। লর্ড বাইডেন তার মানে সবকিছু ভালো কিছু আশা করছেন, কিন্তু আলটিমেটলি উনি আর কোনো কিছুতে আশা খুঁজে পাননি। শুরুর দিকে উনার মধ্যে আমরা আইডিয়ালিজম পাই, শেষের দিকে হয়তো আপনারা বলতে পারেন সে তো ফ্রাস্ট্রেটেড, তাহলে তার মধ্যে আইডিয়ালিজম কিভাবে আসে? কিন্তু এই যে উনি জাজ করছেন যে এটা ঠিক না, এটা ঠিক না, তার মানে আলটিমেটলি উনি ভালো কিছু এক্সপেক্ট করেন, আইডিয়ালিজম তার মানে আছে। ইন্সপিরেশন, বাইরনের যে ইন্সপিরেশন, এটা আপনাদের একটা কাজ দিলাম, আপনারা একটু চিন্তা ভাবনা করে বের করেন তো, লর্ড বাইরনের মধ্যে আমরা কি ইন্সপিরেশন পাই কিনা কোথাও। আর অবশ্যই ফাইনালটা বলেই দিই, ইন্ডিভিজুয়ালিটি। লর্ড বাইরন ইজ আ ভেরি ইউনিক ইন্ডিভিজুয়ালিটি। উনি সবকিছু একদম ব্যক্তিগত, পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু অ্যানালাইজ করেন। লর্ড বাইরনের মধ্যে আমরা ইমাজিনেশন, ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্ডিভিজুয়ালিটি পেলাম। ইন্সপিরেশনটা আপনারা খুঁজে বের করেন, ছোট একটা কাজ দিলাম। বাইরন, ওনার মধ্যে আপনারা ইন্সপিরেশন কি খুঁজে পান, দেখি এটা খুঁজে বের করতে পারেন কিনা। পার্সি বিশ শেলি, আমাদের সেকেন্ড জেনারেশনের সেকেন্ড পোয়েট, শেলি, পার্সি বিশ শেলি। ওনার জন্ম হচ্ছে 1792 সালে। ওয়ার্ডসওয়ার্থের জন্ম 1770 সালে, শেলির জন্ম 92, মানে ওয়ার্ডসওয়ার্থের থেকে শেলি 22 বছরের ছোট। আর আমাদের বাইরনের থেকেও সে 4 বছরের ছোট। শেলি 4 years younger than বাইরন। শেলির ফার্স্ট পয়েন্টে আপনারা কেউ একজন পড়েন তো, পড়েন। The very spirit of nature which appeals to us in the wind and the cloud, the sunset and the moonrise, seems to have possessed him. Shelley's own spirit is reflected in all his poetry. থ্যাংক ইউ। আমরা একটু দেখি এখানে, ভেরি স্পিরিট অফ নেচার, নেচারের যে আত্মা,
প্রকৃতির আত্মা, নেচার স্পিরিট, which appeals to us in the wind, যেটা আমরা বাতাসে পাই, মেঘে পাই, in the cloud, the sunset, সূর্যাস্তে, and moonrise, চাঁদনি রাতে। এগুলো হচ্ছে মানে ভাষাটা সুন্দর, এই জন্য এক্স্যাক্টলি আমরা এখানে যে ইনফরমেশন গুলো আছে যে বই থেকে নেওয়া, এই বইটার পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। যে বই থেকে এই স্লাইড গুলো বানানো, বইটা আপনাদের দিয়ে দেওয়া হবে, ওটা আপনারা দেখে নেবেন। এটা লেখা হচ্ছে উইলিয়াম জে লং, এটা আপনাদের অনেকের বইটা থাকার কথা, সাথে জে লং এর বইতেই পাবেন। Shelley's own spirit is reflected in his all poetry. ফার্স্ট লাইনেই আমরা বলে দিচ্ছি শেলি তার যে স্পিরিট, ইনটিউশন পুরো রিফ্লেক্টেড হচ্ছে তার কবিতায়। তার মানে ফার্স্ট যেটি আমরা কিন্তু একটা পেয়ে গেলাম, ইনটিউশন মানে ওনার স্পিরিট। তারপরেরটা পড়েন মারিয়া। Shelley joins with Byron in voicing a vain rebellion against society. আমাদের বাইরনের কথা একটু আগে বললাম না, বাইরন আর শেলি এরা ছিল ঘনিষ্ঠ বন্ধু। এরা দুজনেই একসাথে যখন হতো তখন সমাজের যত অনিয়ম দুর্নীতি তারা শুধু তুলে ধরার চেষ্টা করত। শেলি জয়েন্স বাইরন ইন ভয়েসিং আ ভেইন রিবেলিয়ন এগেইনস্ট সোসাইটি, মানে সমাজের বিরুদ্ধে তারা বিপ্লব করতে চাইতেন, কিন্তু তাদের বিপ্লবটা ছিল ভেইন, ব্যর্থ, তাদের বিপ্লব সফল হয়নি। তারপরটা পড়েন। In a mood of a violent reformer seeking to overthrow contemporary institutions, in his longer poems like Queen Mab, Revolt of Islam, Hylas, and The Witch of Atlas, which are somewhat violent criticism against government, priest, marriage, religion, and God as men supposed him to be. দেখেন ওনার এই কবিতাগুলোর মধ্যে একটা তীব্র প্রতিবাদ আমরা খুঁজে পাই। মানে আমরা বলি শেলিকে বলা হয় হচ্ছে রেবেল পয়েট। আমাদের কাজী নজরুল যেমন বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, শেলি হচ্ছেন ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি, রেবেল পয়েট। দেখেন কি ভায়োলেন্ট টোন তার। ইন এ মুড অফ ভায়োলেন্ট রিফর্মার সিকিং টু ওভারথ্রো কন্টেম্পোরারি ইনস্টিটিউশন, উনি সব বাদ দিয়ে দিচ্ছেন। কি কি কবিতায়? লঙ্গার পোয়েম কুইন ম্যাব, রিভোল্ট অফ ইসলাম, হেলাস, দ্য উইচ অফ অ্যাটলাস। এখানে উনি তীব্রভাবে সমালোচনা করছেন কার বিরুদ্ধে? এগেইনস্ট গভর্নমেন্ট, সরকারের বিরুদ্ধে। প্রিস্ট, যারা ধর্মযাজক তাদের বিরুদ্ধে। ম্যারেজ, বিবাহের বিরুদ্ধে। রিলিজিয়ন, ধর্মের বিরুদ্ধে। ইভেন গড অ্যাজ ম্যান সাপোজ হিম টু বি, মানুষ ঈশ্বর হিসেবে যা মনে করে। শেলির ধারণা সাধারণ মানুষ ঈশ্বর বলতে যা বোঝে এটা ঠিক না, এটার বিরুদ্ধে উনি তীব্রভাবে সমালোচনা করছেন। মানে প্রচলিত নিয়ম নীতির বিরুদ্ধে শেলি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। শেলি বলছেন এগুলো কোনো কিছুই ঠিক না, সবই ত্রুটিপূর্ণ। এই একটা ভায়োলেন্ট টোন আমরা শেলির মধ্যে পাই। শেলিকে আমরা কেন রেবেল পোয়েট বলছি, কেন বিদ্রোহী কবি বলছি? কারণ সবকিছুর বিরুদ্ধে উনি বিদ্রোহ করছেন। গভর্নমেন্টের বিরুদ্ধে, রিলিজনের বিরুদ্ধে, ম্যারেজ, গড, সবকিছুর বিরুদ্ধে উনি বিদ্রোহ করছেন। উনি এই সব কিছুর ঊর্ধ্বে একটা গ্রেট গ্লোরিয়াস সোসাইটির স্বপ্ন দেখেন। উনার যে ভিশন, ভবিষ্যতের স্বপ্ন, এটা আমরা পাই। আচ্ছা, এবার আর অন্য আরেকজন পড়েন তো। অন্য আরেকজন পড়েন। পুনম পড়েন তো। সারিকা ফেরদৌস পড়েন। সারিকা ফেরদৌস। In a mood of a violent পরেরটা in a ভায়োলেন্ট মুড different তো বললামই, এটা হচ্ছে তার ভায়োলেন্ট মানে ভায়োলেন্ট মুড। আরেকটা আছে ইন এ ডিফারেন্ট মুড, এটা পড়ে। in a different mood which finds expression Alastor, Adonis, and his wonderful lyrics. Shelley is like a wanderer following a book. Beautiful visual, forever sad and forever unsatisfied to follow after an unattainable ideal, advocating impossible reforms. দেখেন একটু আগে আমরা শেলিকে পেলাম হচ্ছে বিদ্রোহী, সবকিছুর
মানে বিপরীতে তার প্রতিবাদ, ভায়োলেন্ট টোন। পরবর্তীতে শেলি যখন বুঝতে পারলেন যে তার এই বিপ্লবের কোনো পরিণতি নাই, তখন তার মধ্যে ওই বায়রনের মতো একটা ফ্রাস্ট্রেশন ভর করে। বায়রন যেমন তার শেষ জীবনে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন, শেলি ইজ অলসো সারেন্ডার ইন এ ডিফারেন্ট মুড। আরেকটা মুডে আমরা পাই অ্যালাস্টার, অ্যাডোনাইস এইসব কবিতায়। শেলি ইজ লাইক এ ওয়ান্ডারার, মুসাফির, পথিক, যার পথের কোনো শেষ নাই। শেলি ইজ লাইক এ ওয়ান্ডারার ফলোইং এ ভেগ বিউটিফুল ভিশন। উনি একটা ভিশন, স্বপ্নের পেছনে ছুটছেন, সুন্দর একটা স্বপ্নের পেছনে ছুটছেন, কিন্তু সেই স্বপ্ন মরীচিকা, কখনোই পৌঁছায় না। সারা জীবন উনি স্বপ্নের পেছনে ছুটলেন, ভেগ, অস্পষ্ট স্বপ্নের পেছনে। ফরএভার স্যাড, শেলিকে আমরা পাই হচ্ছে চিরন্তন দুঃখী আত্মা। ফরএভার স্যাড, ফরএভার আনস্যাটিসফাইড, সবসময় অতৃপ্ত, সবসময় দুঃখী। আরেকজন দুঃখী মানুষকে আমরা পেলাম। এখন পর্যন্ত আমরা যাদেরকে পেলাম তারা সবাই কিন্তু দুঃখী। ব্লেক, সেও দুঃখী ছিল। ওয়ার্ডসওয়ার্থ, সেও দুঃখী। কোলরিজ, সেও দুঃখী। আমাদের বায়রন, যার বায়রন তো স্যার লাকি ছিল। হ্যাঁ লাকি Lucky ছিল, part কিন্তু শেষের দিকে তো উনি সব, কোনো কিছুই তার আর ভালো লাগে না, ফ্রাস্ট্রেটিং। শেলি, সেও দুঃখী। ফরএভার স্যাড, ফরএভার আনস্যাটিসফাইড, টু ফলো আফটার অ্যান আনঅ্যাটেইনেবল আইডিয়াল। দেখেন, আনঅ্যাটেইনেবল, যেটা কখনো অ্যাটেইন করা যায় না, যেটা কখনো লাভ করা যায় না। অ্যাডভোকেটিং ইম্পসিবল রিফর্ম, শেলি বুঝতে পারছে যে সে যেটা চায়, এই রিফরমেশনটা তার জীবদ্দশায় অর্জন করা ইম্পসিবল, অর্জন করা যাচ্ছে না, আনঅ্যাটেইনেবল। অতএব হতাশা তো কাজ করবেই। অ্যাজ এ লিরিক পোয়েট, শেলি ইজ ওয়ান অফ দ্য সুপ্রিম জিনিয়াসেস। তার বিখ্যাত কবিতাগুলো আমরা একটু নাম দেখি। দ্য ক্লাউড, টু এ স্কাইলার, এটা আপনাদের অনেকের পড়া থাকার কথা, টু এ স্কাইলার। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এটা আমাদের সিলেবাসে আছে, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু নাইট। তার আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড, এটা হচ্ছে একটা লিরিক্যাল ড্রামা, ইজ দ্য বেস্ট ওয়ার্ক অফ শেলিজ রেভলিউশনারি এনথুসিয়াজম। তার জীবনের সবচেয়ে বড় কাজ। মানে শেলি সমাজকে পরিবর্তন করতে চাইলেন, কিন্তু পারলেন না। শেলির জন্ম 1792 সালে। উনি মারা যান হচ্ছে পানিতে ডুবে, এটা হয়তো আপনাদের অনেকের জানা থাকার কথা। শেলি, উনি পানিতে ডুবে মারা যান। শেলি ওয়াজ ড্রাউন্ড। 1822 সালে মারা যান। তাহলে দেখেন, 92 জন্ম, 8 আর 22, 30। বায়রন 36 বছর বয়সে যুদ্ধে মারা যান। শেলি 30 বছর বয়সে পানিতে ডুবে মারা যান। আমাদের লাস্ট পোয়েট অফ থার্ড জেনারেশন, জন কিটস। উনি সবার পরে উনার জন্ম, দেখেন 1795। ওয়ার্ডসওয়ার্থ থেকে 25 বছরের ছোট। ইভেন আমাদের শেলির থেকেও 3 বছরের ছোট। জন কিটস হচ্ছে যত রোমান্টিক পোয়েট তাদের মধ্যে সবার পরে তার জন্ম, কিন্তু দুঃখজনকভাবে উনি সবার আগে মারা যাচ্ছেন 1821। তাহলে 5, 21, 26। জন কিটস মাত্র 26 বছর বয়সে মারা যান। উনার মৃত্যু হয় হচ্ছে যক্ষা রোগে, টিউবারকুলোসিস, ক্ষয়রোগ। মানে আমরা সেকেন্ড জেনারেশন যে 3 জন কবির কথা বলছি, এরা 3 জনই, এদের মৃত্যু হচ্ছে অস্বাভাবিক অকাল মৃত্যু। বায়রন 36 বছর বয়সে যুদ্ধে মারা যান। শেলি 30 বছর বয়সে পানিতে ডুবে মারা যান। জন কিটস 26 বছর বয়সে যক্ষায় মারা যান। মানে এদের 3 জনের জীবনই দুঃখে ভরা। আচ্ছা, এটা আমরা একটু তাড়াতাড়ি পড়ি। কিটস ওয়াজ নট অনলি দ্য লাস্ট but also the most perfect of the romanticists. মাত্র 26 বছর বয়সে তাকে সবাই বলে the most perfect of the romanticists. কেউ কেউ বলে the greatest romantic poet. Keats lived apart from men. Keats খুবই ইন্ট্রোভার্ট, খুবই শাই, খুবই রিজার্ভড মানুষ ছিলেন। উনি অত ভিড়ভাট্টা পছন্দ করতেন না, মানুষের হাউকাউ পছন্দ করতেন না, খুবই ইন্ট্রোভার্ট, খুবই লাজুক টাইপের ছিলেন। Keats lived apart from men and from all political measure. বায়রন যেমন পলিটিক্স নিয়ে চিল্লাচিল্লি করছে, যুদ্ধ করছে আরেক দেশে গিয়ে, শেলিও পলিটিক্স নিয়ে চিল্লাপাল্লা করছে, কিন্তু কিটস হচ্ছে পলিটিক্স এর শোরগোল থেকে দূরে। কিটস তার এই পলিটিক্সে যায় আসে না কিছু।
ওয়ার্শিপিং বিউটি লাইক এ ডিভোটি। কিডস হচ্ছে সব থেকে দূরে গোপনে একা ডিভোটিং বিউটি। উনি হচ্ছেন, কিডসকে বলা হয় সুন্দরের পূজারী, worshipper of beauty like a devotee, perfectly content to write what was in down of her. ওনার মনে যা আসতো উনি তাই লিখতেন। নাথিং, নো ফিলসফি, নো পলিটিক্স, অন্য কোনো কিছু না। পারফেক্টলি কন্টেন্ট টু রাইট হোয়াট ওয়াজ ইন হিজ ওন হার্ট। ওনার মনে যা আসতো উনি তাই লিখতেন। or to reflect some splendor of the natural world. এখানে আমরা আরেকজন নেচার পোয়েট পাচ্ছি। ওয়ার্ডসওয়ার্থকে আমরা নেচার পোয়েট বলছি। কিটস, উনি ওয়ার্ডসওয়ার্থের মতো কখনো কখনো ওয়ার্ডসওয়ার্থের থেকেও বেশি নেচারকে ফোকাস করছেন। স্প্লেন্ডার অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাজ হি স অর ড্রিমড ইট টু বি। কিন্তু জন কিটসের দেখার ভঙ্গি ওয়ার্ডসওয়ার্থের থেকেও স্পেশাল ছিল। ওয়ার্ডসওয়ার্থের লেখা যেমন অনেকের বোরিং লাগতো, কিটসের লেখা হচ্ছে মোর মেলোডিয়াস, মোর অ্যাট্রাকটিভ দেন ওয়ার্ডসওয়ার্থ। জন কিটসের এই সেকেন্ড বুলেট পয়েন্টটা দেখেন, হি হ্যাড দ্য নভেল আইডিয়া। জন কিটসের একটা ইউনিক অরিজিনাল ফিলসফি ছিল, কনসেপশন ছিল, নভেল আইডিয়া। এটা কি? এটা আপনারা হাতে কাগজ কলম থাকলে লিখে নেন, প্লিজ লিখে নেন। হোয়াট ইজ দ্যাট? এই যে মার্ক করছি, পোয়েট্রি এক্সিস্ট ফর ইটস ওন সেক। এটা আমি রেড মার্ক করে দিচ্ছি। পোয়েট্রি এক্সিস্ট ফর ইটস ওন সেক। কবিতার জন্ম শুধুমাত্র কবিতার জন্যই, অন্য কোনো কিছুর জন্য না। পোয়েট এক্সিস্ট ফর ইটস ওন সেক and suffers loss by being devoted to philosophy or politics or indeed to any cause, however great or small. কবিতার মধ্য দিয়ে পলিটিক্স বা ফিলসফি এগুলো কোনো কিছু এক্সপ্রেস করার পক্ষপাতী জন কিটস ছিলেন না। জন কিটসের মতে কবিতা শুধুমাত্র সুন্দরের জন্য। পোয়েট্রি শুড বি ডেডিকেটেড টু বিউটি। এতে পলিটিক্সেরও কোনো জায়গা নাই, এতে কোনো ফিলসফিরও জায়গা নাই, জাস্ট অ্যাপ্রিসিয়েশন অফ বিউটি। জন কিটসের এটা হচ্ছে ইউনিকনেস। All his work was published in 3 short years from 1870 to 1820. মাত্র 3 বছর, এই 3টা বছর উনি কবিতা লিখে গেছেন। আর এই 3 বছরে যা লিখেছেন, এত বছর পরেও, 1821-এ তার মৃত্যু, 2021 সাল, অলমোস্ট 200 ইয়ার্স, এই 200 বছর ধরে জন কিটস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিলাভেড পোয়েট বাই রিডার্স। জন কিটসের কবিতা, এমন মানুষ খুব কম আছে যে কিটসের কবিতা তার পছন্দ না। বিউটিফুল লিরিক্স, বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। এই 3টা বছর যা লিখেছেন, 3টা বছর 1817 থেকে 1820, one of the most remarkable in the history of literature. এমন আবেগী, এমন হার্ট টাচিং পোয়েট্রি খুব কম কবি আছেন যারা লিখতে পেরেছেন। কিটস লিভড ফর পোয়েট্রি অ্যালোন। কবিতার জন্যই তার জীবন, কবিতাতেই সবকিছু। And Lowell নামে একজন কবি, Lowell একজন কবি প্লাস ক্রিটিক, pointed out a virtue went out of him into everything he wrote. In all his work we have the impression of his intense loyalty to his art. কিটস এর অন্য আর কোনো উদ্দেশ্য নেই, কিটস শুধু সুন্দরের পূজারী। কিটস, his soul is devoted to beauty. Endymion, Lamia, Isabella, এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। Endymion, Lamia, Isabella, The Eve of St. Agnes, another poem. Last pointটা দেখেন, among these exquisite shorter poems, এইসব তার ছোট কবিতাগুলোর মধ্যে 4টা কবিতা ওয়ার্ল্ড ফেমাস, গ্রেট 4 odes, এগুলোকে বলা হয় ওড, ODE, ওড, 4 odes। কি কি? নাম্বার 1, On a Grecian Urn, এটা একটা কবিতা, বিখ্যাত কবিতা। To a Nightingale, To Autumn, To Psyche. জন কিটসের এই 4টা ওডস আপনাদের সিলেবাসে আছে, আপনারা পড়বেন। গ্রিসিয়ান আর্ন, Ode to a Nightingale, To Autumn, To Psyche। জন কিটসের মধ্যেও আমরা 5টা আই খুঁজে পাচ্ছি। অবভিয়াসলি ইমাজিনেশন, জন কিটসের যে সব মানে ইমাজিনেশন ভেরি ইউনিক। তারপর ইনটিউশন, জন কিটসকে বলা হয় হচ্ছে সেনসুয়াস পোয়েট,
জন কিটসকে বলা হয় হচ্ছে সেনসুয়াস পোয়েট। সেন্স থেকে সেনসুয়াস, মানে জন কিটসের কবিতা পড়লে আপনার চোখের সামনে দৃশ্য ফুটে উঠবে, আপনি শুনতে পাবেন, দেখতে পাবেন, চোখের সামনে দৃশ্যটা আপনি টাচ করতে পারবেন, ইভেন আপনি টেস্টও করতে পারবেন, স্মেল করতে পারবেন। চমৎকার ভাবে আপনার সেন্স, আপনার অনুভূতি জাগ্রত হবে। জন কিটসকে বলাই হয় সেনসুয়াস পোয়েট, পোয়েট অফ সেনসুয়াসনেস। আমরা ওয়ার্ডসওয়ার্থকে বলছি পোয়েট অফ নেচার, কোলরিজকে বলছি পোয়েট অফ সুপারন্যাচারাল এলিমেন্টস, ব্লেক হচ্ছে মিস্টিক সুপারন্যাচারাল। পোয়েট, বায়রন হচ্ছে পোয়েট অফ স্যাটায়ার, শেলি ইজ রেবেল পোয়েট, জন কিটস ইজ সেনসুয়াস পোয়েট। এটা আমি পরে আবার দিব, সমস্যা নেই। এই যে জন কিটসের মধ্যে আমরা ইনটিউশন পাচ্ছি, আইডিয়ালিজমও পাচ্ছি। জন কিটস বলছে বিউটি, জন কিটসের সম্পূর্ণ জীবনটাই হচ্ছে অ্যাপ্রিসিয়েশন টু বিউটি, আইডিয়ালিজম। তারপর ইন্সপিরেশন, জন কিটস লাইক ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস টেক ইন্সপিরেশন ফ্রম নেচার। নেচারকে উনি এনজয় করছেন, নেচারের পাখির গান শুনছেন, ফুলের ঘ্রাণ পাচ্ছেন, সুইট টেস্ট নিচ্ছেন, সফট টাচ করছেন, চোখে দেখছেন। এই যে আমাদের ফাইভ সেন্স, তার কবিতা পড়লে আপনার ফাইভ সেন্স অ্যাক্টিভেট হবে। আপনি দেখবেন, আপনি ঘ্রাণ পাবেন, শুনবেন, টেস্ট করবেন, টাচ করবেন, সেন্স, আপনার প্রতিটা সেন্স অ্যাক্টিভেটেড হবে। এন্ড ফাইনালি ইন্ডিভিজুয়ালিটি, জন কিটস এই যেখানে বলা আছে ভেরি স্পেশাল। জন কিটস স্টাইল ইজ ভেরি ইউনিক। যদিও বেচারার লাইফটা খুব ছোট, খুবই দুঃখের। আপনারা যখন জন কিটস সম্পর্কে পড়বেন তখন জানবেন তার লাইফটা কেন দুঃখের ছিল। প্রথম দিকে তার লেখার কেউ দাম দিত না, খুব খারাপ ভাবে মানুষ, কিছু ক্রিটিক আছে তাকে খুব খারাপ ভাবে ইনসাল্ট করতো। জন কিটস মনের দুঃখে 1 বছর লিখিনি নাই, তারপর আস্তে 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 আবার লিখেছেন। এই যে 6 জন কবি, ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বায়রন, শেলি, কিটস, এই 6 জন, ফার্স্ট জেনারেশন 3 জন, সেকেন্ড জেনারেশন 3 জন, এরা কেউই তাদের জীবদ্দশায়, মানে একজন বাদ দিয়ে বায়রন, এই বায়রন বাদ দিয়ে এই 5 জন, বাকি যে 5 জন, তারা কেউই কিন্তু তাদের জীবদ্দশায় কোনো কদর পান নাই। বায়রন ওয়াজ ভেরি লাকি, বাট বাকি 5 জন, লাইক, মানে ট্যালেন্টের দিক থেকে যদি চিন্তা করি, এরা 5 জন বায়রনের চেয়ে কোনো অংশে কম না, বরং বেশি। ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, কিটস, শেলি, দে ডিজার্ভ মোর। কিন্তু তারা তাদের জীবদ্দশায় এখন নেই। তারা মারা যাওয়ার এত বছর পরে আমরা তাদেরকে ওয়ার্শিপ করছি যে তারা এত ভালো, তারা এত ভালো। এবং তাদের প্রত্যেকের মধ্যেই আমরা 5টা আই খুঁজে পাচ্ছি, এবং তাদের মধ্যে এই মিলটা আছে। তাদের কিন্তু এরকম কোন স্ট্রিক্ট কোন ফিলোসফি ছিল না যে আমরা এই 5টা আই ফলো করব। এই যে 5 আই আমরা খুঁজে পাচ্ছি, এটা কিন্তু কাকতালীয়, এটা কিন্তু মিরাকল। তারা কিন্তু প্ল্যান করে এটা করে না। যদিও কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ তাদের কিছু ফর্মুলা ছিল, কিন্তু বাকিরা কিন্তু সেটা ফলো করেনি। ন্যাচারালি, অটোমেটিক্যালি তাদের মধ্যে এই ফিলোসফি চলে আসছে, এবং এই 6 জনের মধ্যে স্পেশালি আমরা এই 5টা এলিমেন্ট পাই: ইমাজিনেশন, ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্সপিরেশন, ইন্ডিভিজুয়ালিজম। এই হচ্ছে রোমান্টিক পোয়েট। আরো 2 জন মাইনর পোয়েট আছে, এরা হচ্ছে আপনারা পড়ে নেবেন। আদার রোমান্টিক পোয়েটসদের মধ্যে আছে রবার্ট সাউদি, স্যার ওয়াল্টার স্কট, এরাও কবিতা লিখেছেন, তবে তাদের চাইতে এই 6 জনের গুরুত্বটা বেশি। এই হচ্ছে আমাদের রোমান্টিক পোয়েটস। আমরা তাহলে নামগুলো একটু মনে করি। উইলিয়াম ব্লেক হচ্ছেন প্রি রোমান্টিক। উইলিয়াম ব্লেক ইজ প্রি রোমান্টিক। ব্লেক, 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 BLAKE, BLAKE, ব্ল্যাক না কিন্তু, ব্লেক, ব্লেক। তারপর ওয়ার্ডসওয়ার্থ, তারপর কোলরিজ। উইলিয়াম ব্লেক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ST কোলরিজ, এরা হচ্ছে ফার্স্ট জেনারেশন রোমান্টিক পোয়েট। এদের মধ্যে ব্লেককে বলা হয় প্রি রোমান্টিক, রোমান্টিক কবিদের আদিগুরু। এরপর সেকেন্ড জেনারেশন রোমান্টিক কারা? নাম্বার 1 জর্জ গর্ডন লর্ড বায়রন, বায়রন।
Percy B. Shelley, John Keats, Byron, Shelley, Keats, Blake, Wordsworth, Coleridge, Byron, Shelley, Keats. এই যে 6 জন, এরা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট রোমান্টিক পোয়েট, মোস্ট প্রমিনেন্ট পোয়েট অফ রোমান্টিক পিরিয়ড। আর মাইনর দুজন কবি আছেন, রবার্ট সাউদি আছেন, ওয়াল্টার স্কট আছেন। এটা আপনারা নিজেরা দেখে নেবেন। এদের সবার মধ্যেই আমরা ফিচার্স অফ রোমান্টিসিজম পাচ্ছি: ইমাজিনেশন, ইনটিউশন, আইডিয়ালিজম, ইন্সপিরেশন, ইন্ডিভিজুয়ালিটি। এই ছিল আজকের মোটামুটি আমাদের লেকচার রোমান্টিক পোয়েট। আপনারা এনশিওর করেন যে সবার আইডি, নাম, ব্যাচ লেখা আছে কিনা এই চ্যাট বক্সে সবাই লিখে ফেলবেন। আমি অলরেডি, আপনারা তো জানেনই, এটার রেকর্ডেড ভার্সন আমি তাড়াতাড়ি দিয়ে দিব যদি সম্ভব হয়। এটার যেহেতু এই গুগল ড্রাইভে আমাদের অনেক বেশি মেগাবাইট খরচ হয়, সেজন্য আপনাদের ইউটিউবেও ট্রাই করব। ইউটিউবটা দিলে আপনাদের একটু ইজি হবে, ওটার সাথে ম্যাচ করে আপনারা পড়তে পারবেন। স্লাইড দিয়ে দিব আজকেই। আর হচ্ছে আমি পিডিএফ বইটা আপনাদের দিয়ে দিব, যে বইটার উপর বেস করে আমরা পড়ছি। অলরেডি আপনাদের অনেকের কাছে বইটা থাকার কথা, হিস্ট্রি, ওই যে উইলিয়াম জে লং এর সবুজ বইটা আছে না, অনেকের থাকার কথা। হ্যাঁ, ওই বইটাই আমরা ফলো করছি, ওটার উপর ফলো করেই আমরা আগাচ্ছি। আর আমি পিডিএফও দিয়ে দিব, এটা আপনাদের সুবিধা হবে যারা এই করোনার সময় বই কিনতে পারছেন না তাদের সুবিধার জন্য। আজকে তাহলে আমি ক্লাসের শেষে বইটা দিয়ে দিব, আজকের স্লাইডটা দিয়ে দিব, আর হচ্ছে এইটার রেকর্ড একটা দিয়ে দিব। এই যে স্লাইডটা আপনাদেরকে দেওয়া হলো, এই স্লাইডে কিন্তু 100% ইনফরমেশন কিন্তু নাই, এটা কিন্তু সম্ভব না। আপনারা, আপনাদেরকে রিসোর্স দিয়ে দিব, আপনার হচ্ছে এই 6 জন কবি অ্যাটলিস্ট, ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বাইরন, শেলি, কিটস, এই 6 জন সম্পর্কে আপনারা আরো কিছু ইনফরমেশন কালেক্ট করবেন। আর এটা বের করার চেষ্টা করবেন যে তাদের অবদানটা কি, হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন ইংরেজি লিটারেচার, ইন ইংলিশ লিটারেচার, হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন, তারা কি করলেন, আমরা এটা আরো বের করার চেষ্টা করব। আমি আপনাদের সোর্স দিয়ে দিব, আপনারা ওটা বের করার চেষ্টা করবেন। এই হচ্ছে আমাদের একটা টপিক, রোমান্টিক পোয়েটস। এখন আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে, এই স্লাইডে, আজকের স্লাইড নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমরা এখন ডিসকাস করে আজকের মতো ক্লাস শেষ করে দিব। ফিল ফ্রি টু আস্ক কোয়েশ্চেন, আপনারা কোয়েশ্চেন জিজ্ঞেস করেন প্লিজ, আমরা কনফিউশন গুলো দূর করি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে কিভাবে সেট হতে পারে কোশ্চেন, মানে কি রকম টাইপ কোশ্চেন আসবে স্যার? আচ্ছা, কোয়েশ্চেন আসতে পারে হচ্ছে, একটা হচ্ছে ব্রড কোয়েশ্চেন, রোমান্টিক পোয়েট যারা, তাদের অবদান কি, তারা কি করলেন, দ্য কন্ট্রিবিউশন অফ রোমান্টিক পোয়েটস, এটা একটা আসতে পারে। অথবা ইন্ডিভিজুয়াল কবির অবদান আসতে পারে, যে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ ব্লেক ইন ইংলিশ লিটারেচার, এটা আসতে পারে। আপনারা এইভাবে প্রিপারেশনটা নেবেন যাতে ইন্ডিভিজুয়াল পোয়েট, তাদের অবদান, এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। কবিদের অবদান, এই জিনিসটা বের করবেন। অবদান বলতে শুধুমাত্র তার কবিতার নাম না, শুধুমাত্র কবিতার বইয়ের নাম না, তার অরিজিনাল কি কন্ট্রিবিউশন, এটা খুঁজে বের করবেন। আজকে তো আমি আপনাদের একটু ক্লু দিলাম। আর হচ্ছে কিভাবে এদেরকে আমরা কেন বা কিভাবে রোমান্টিক পোয়েটস বলতে পারি, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে, যে হাউ ডু ইউ এস্টাবলিশ দেম অ্যাজ রোমান্টিক পোয়েটস। এই যে দুইটার জন্য, হ্যাঁ বলেন। ওই কোশ্চেনটা আসলে কি আমরা 5 দিয়ে তারপরে এক্সপ্লেন করব স্যার? আপনি 5 দিয়েও করতে পারেন, আবার জেনারেলি ডিসকাস করতে পারেন, ইটস আপ টু ইউ। ওইটাই ফলো, ওটা জাস্ট আপনাদের হেল্পের জন্য। ওকে স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আমরা, জি বলেন। স্যার আমাদের এক্সামিনেশন কি অ্যাসাইনমেন্টের থ্রুতে হবে?
হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের এই অ্যাসাইনমেন্ট টাইপেই হবে, অ্যাসাইনমেন্ট আকারেই হবে এখনো পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। আপনাদের আপনাদের এমন কোনো ভাবে নেওয়া হবে না যাতে আপনাদের সমস্যা হবে। আপনারা যাতে রিল্যাক্সে মাথা ঠান্ডা করে দিতে পারেন এরকম ভাবে আমরা প্ল্যান করব, টেনশন করবেন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আরো কোনো কোয়েশ্চেন থাকলে আজকের লেকচারের, আজকে হচ্ছে এই আমাদের ফোকাস, আমরা রোমান্টিক পোয়েট দের সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম, হালকা কিছু জানলাম, পরবর্তীতে আমরা আরো জানবো। তাহলে আজকের স্লাইডের আমরা 10টা স্লাইড, এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, সেকেন্ড, তারপর ব্লেক, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, সেকেন্ড জেনারেশন, বায়রন, শেলি। ঠিক আছে। আর যদি স্যার আমাদের যে 25 মার্কস আছে সেটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে করছেন? এটাও এটা হচ্ছে আপনাদের মানে প্রেজেন্টেশন নেব ইনশাআল্লাহ। এই যে দেখলেন না আমি আজকে যেভাবে প্রেজেন্ট করলাম যেভাবে একটা জি স্যার। স্লাইড দিয়ে, এটা হচ্ছে একটা অপশন থাকতে পারে। আর যদি আপনাদের যদি ভিডিওতে যদি প্রেজেন্টেশন দিতে সমস্যা হয় সেক্ষেত্রে আমি অডিওতে নেব। আপনি আমাকে হয়তো মানে মেসেঞ্জারে কল করলেন বা গুগল মিটেই কল করলেন, আমি আপনার একটা প্রেজেন্টেশন নিলাম। অথবা যদি আপনার নেটে অনেক বেশি সমস্যা থাকে আমি আপনাকে কল করব বা আপনি আমাকে কল করবেন, কল করে আমাকে প্রেজেন্টেশনটা দিলেন 5 মিনিটের বা 6 মিনিটের, আমি সেটা রেকর্ড করে রাখলাম, মানে প্রেজেন্টেশন টাইপেই হবে। ঠিক আছে, আপনারা এখন জিনিস মানে আমি এলিমেন্টস গুলো দেই, আপনারা দেখতে থাকেন, স্লাইড দেখতে থাকেন, পিডিএফ বা বই হাতের কাছে থাকলে বই দেখতে থাকেন। আজকে লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ডেফিনিশন অফ রোমান্টিসিজম, ফিচার্স অফ রোমান্টিসিজম, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আজকে আমরা শুরু করলাম রোমান্টিক পোয়েটস। নেক্সট ক্লাসে আমরা চলে যাব হচ্ছে রোমান্টিক নভেলিস্ট, প্রোজ রাইটার্স। মানে আজকে তো কবিদের নিয়ে আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, নেক্সট ক্লাস বলতে আমাদের রবিবার দিন এই একই 5টা 10-এ আমরা আবার একসাথে হব সবাই, রবিবার দিন 5টা 10। ঠিক আছে, রবিবার দিন আমি লেকচার ঠিক শুরু আছে। করব, মানে আমাদের ক্লাস শুরু হবে 5টা 10 থেকে। প্রথম 10-15 মিনিট আমরা হচ্ছে কনফিউশন গুলো ডিসকাস করব, আজকের কোনো প্রবলেম আছে কিনা হালকা একটু ডিরেকশন দিব। 10-15 মিনিট কোয়েশ্চেন, তারপরে আবার লেকচার শুরু করব। ঠিক আছে, যদি ঠিক কোনো আছে রকম স্যার। কোনো সমস্যা থাকে, কোনো রকম কনফিউশন থাকে, আমাদের গ্রুপ আছে, আমাকে পার্সোনালি নক করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে স্যার। কোনো অসুবিধা নেই। Okay, sir. ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা উঠি। ভালো থাকবেন ওকে সবাই, স্যার। সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ওকে ওকে ওকে, স্যার, থ্যাংক আসসালামু ইউ আলাইকুম। আপনাদেরকে। Sir, Assalamualaikum. ওয়ালাইকুম Assalamu alaikum. আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।